আজ আমার বিয়ে হয়েছে কিছুক্ষণ আগে, তাও আবার আমার আপন ভাবির সাথে। সাধারণত এমনটা কারোর সাথে হওয়ার কথা নয়, কিন্তু আমার সাথে এমনটা হয়েছে। হুম, আমার ভাবির সাথে আমার বিয়ে হয়েছে। আমার ভাইয়া বিয়ে করেছে মাত্র 2 দিন হলো। ভাইয়া আমেরিকায় জব করত, তাই ইমার্জেন্সি কারণে বিয়ের পরের দিনই চলে যায়। যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা যায় আমার বড় ভাই। তখন আমাদের বাড়িতে কালো অন্ধকারের ছায়া নেমে আসে। আমার ভাবি দেখতে সুন্দর, যাকে বলে রাজকুমারী, কিন্তু ওনার সাথে কেন আমাদের সবার সাথেও এমনটা হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমার ভাবিকে আম্মু খুব ভালোবাসতো, তাই আম্মু ভাবিকে বাসা থেকে যেতে দেয় নাই। এই জন্য আমার সাথে বিয়ে দিয়ে দিল। আমার জিএফ আছে, তারপরও হঠাৎই আম্মু আমাকে এমনভাবে কসম দিল, তাই আমি আমার আম্মুর কথা আর ফেলতে পারি নাই। ভাবি লাল বেনারসি পরে বসে আছে আমার রুমে। আমি দরজাটা হালকা একটু ফাঁক করে ভেতরে ঢুকে দেখি আমার খাটটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর সেই খাটে একটা রাজকুমারী বসে আছে। সেটা আর কেউ নয়, আমার ভাবি। আমি ভেতরে ঢোকার শব্দ শুনে ভাবি খাট থেকে নেমে যখনই আমাকে সালাম করতে যাবে, আমি তখনই বললাম, ভাবি আপনি কি করছেন? আমি আপনার ছোট হই, আমাকে কেন সালাম করছেন? আমার দিকে তাকিয়ে আছে ভাবি, ভাবির চোখে পানি। আমি সেটা ভালোভাবেই বুঝতে পারছি। ভাবি এবার অন্যদিকে ফিরে বলা শুরু করলো, দেখো আরিয়ান, আমি তোমার ভাইয়াকে খুব ভালোবাসতাম, এখনো বাসি। জানি না কখনো ভুলতে পারবো কিনা। তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতোই দেখেছি। আমি জানি আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম। আমি এটা চাইনি, আম্মু জোর করেছে বিধায় এমনটা হয়েছে। আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না। ভাবি, এসব কেন বলছেন? তেমন কিছুই না, আপনি ভয় পাইন না। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আপনি ঘুমিয়ে পড়ুন। আমি সোফায় ঘুমিয়ে পড়বো, আপনি ঘুমান। ভাবি অন্যদিকে ফিরে শুয়ে পড়েছে। আমি এবার রুম থেকে বের হয়ে বারান্দায় চলে আসলাম। আমার বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু এইভাবে যে সেটা শেষ হয়ে যাবে আমি কখনো আশাও করি না। আমার ভাগ্যে এমনটা ছিল তা আমি ভাবতেও পারিনি। কি অপরাধ করেছিলাম আমি জানি না। নিকোটিনের ধোঁয়া আমি বাতাসের সাথে ওড়াচ্ছি। কতগুলো সিগারেট শেষ করলাম জানি না। ফোনের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি শুধু ফোন করছে, তাই আমি ফোনটা অফ করে আবারও রুমে গিয়ে দেখি ভাবি ঘুমিয়ে গেছে। কত সুন্দর মুখখানা, কিন্তু আমার সাথে এমনটা হবে আমি ভাবতেও পারিনি। সব কষ্ট বুকে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে কারোর কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি ভাবি ভাইয়ার ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি জানি ভাবি ভাইয়াকে খুব ভালোবাসে। আমি নিজেও তো আমার ভাইয়াকে ভুলতে পারছি না, তাহলে ভাবি কেমন করে ভুলবে? আমি এবার বললাম, ভাবি। হঠাৎ আমার কণ্ঠ শুনে চমকে উঠল। সোফার দিকে তাকিয়ে দেখে আমি ওনাকে ডাকছি। এবার উনি চোখের পানি মুছতে মুছতে বলল, আরিয়ান, তুমি ঘুমাওনি এখনো? ঘুমাচ্ছিলাম, আপনার কান্নার শব্দ শুনেই তো উঠে গেলাম। সরি, আমি তোমার ঘুম নষ্ট করে দিলাম। এবার ঘুমাও, আমি আর ডিস্টার্ব করব না। এটা বলে ভাবি অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছে। আমি জানি ভাবি এখনো চোখের পানি ফেলছে। আমি ভাবিকে বাধা দেব না, কারণ চোখের পানি ফেললে মন নাকি অনেক হালকা হয়ে যায়। তাই আর বাধা দিতে ইচ্ছে করছে না। আমার নিজের কাছেই ঘুম আসছে না, কারণ বৃষ্টি আমার গার্লফ্রেন্ড, আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। কিন্তু বৃষ্টি যদি শোনে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার ভাবির সাথে, তখন কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। আমার জীবনটা এমনিতেই শেষ হয়ে গেল। আমি এইসব ভাবতে ভাবতে একটু শীত লাগছিল। একটা ছোট্ট কাঁথা ছিল, সেটা মুড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কারোর হাতের ছোঁয়ায় আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে ভাবিকে দেখে আরো বেশি অবাক হলাম, কারণ ভাবির দিকে তাকিয়ে দেখি ভাবির চোখগুলো একেবারে লাল ফুলে আছে। হঠাৎ আমি যে ভাবির হাত ধরে আছি সেটা দেখে ছেড়ে দিলাম, একটু লজ্জাও পেলাম। এবার ভাবি আমার থেকে একটু সরে গিয়ে বলল, আরিয়ান, এভাবে শুয়ে আছো? আম্মু যে ডাকছে নিচে তোমার জন্য অপেক্ষা করছে, এরপর আমাকে কিন্তু বকা দেবে। তুমি তাড়াতাড়ি ওঠো, যাও। আমি এবার উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বের হয়ে দেখি ভাবি সেম আগের অবস্থাতেই দাঁড়িয়ে আছে। এবার ভাবি আমার দিকে ফিরে এসে বলল, আরিয়ান, তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভাবির দিকে তাকাতে পারছি না, কারণ ঘুমের মধ্যে আমি ওনার হাতটা কেমন যেন জড়িয়ে ধরেছিলাম। এখন খুব লজ্জা করছে।
আমার ভাবনার ছেদ ঘটিয়ে ভাবি আবারও বলা শুরু করলো, আরিয়ান, আমি তোমাকে মনে হয় কিছু বলতে চাইছি, তুমি কি আমার কথা শুনবে না? জি ভাবি, বলেন, আমি শুনছি। আমি জানি তোমার সাথে আমার এমনভাবে বিয়ে হয়েছে যে তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম। প্রথমে তার জন্য আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তোমার সব সময় খেয়াল রাখবো। সব কিছু করতে পারো তুমি, কিন্তু তোমার ভাইয়ার ভালোবাসার জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। আর একটা কথা হলো, তুমি আমাকে আম্মুর সামনে তুমি বলে ডাকবে, কারণ তোমার আর আমার বিয়ে হয়েছে। তুমি যে আমাকে ভাবি বলে ডাকো, এটা আম্মু শুনলে খুব কষ্ট পাবে। ভাবির কথাগুলো শুনে মনে হচ্ছে আমার বুকের ভেতরে কেউ তীর দিয়ে আঘাত করছে। এই আঘাত আমি সহ্য করতে পারছি না। আমি বিছানায় ধপাস করে বসে পড়লাম। আমার বিয়ে করাবো, আমার ভাবি আমাকে এই সব বলতে পারলো, কখনো কল্পনাও করি নাই। খুব কষ্ট হচ্ছে আমার। আমি আমার ভালোবাসার মানুষ বৃষ্টিকে এবার কি জবাব দেব? আমার মতো ছেলেকে বৃষ্টি বেঈমান ছাড়া আর কিছুই বলবে না। আমি ভাবছি কোন মুখে ওর সামনে দাঁড়াবো। আমি এবার নিজেকে সামলে নিয়ে নিচে গিয়ে দেখি ভাবি আম্মুর সাথে নাস্তা তৈরি করছে। আমি নিচে যাওয়ার মাত্রই আম্মু আমার দিকে তাকিয়ে আমাকে ডাক দিল। আমি আম্মুর কথা শুনে আম্মুর কাছে গিয়ে দাঁড়ালাম। এবার আম্মু আমাকে বলল, আরিয়ান বাবা, কি হয়েছে, তোর মুখটা এরকম কেন লাগছে? আমি যে ভালো নেই তার মানে আম্মু কিছু একটা আন্দাজ করতে পেরেছে। না না, আমাকে এইসব কিছুতেই আম্মুকে জানানো যাবে না। আম্মু জানতে পারলে খুব কষ্ট পাবে। আমি এবার নিজেকে সামলে নিলাম। কি যে বলো না আম্মু, আমি তো অনেক খুশি আছি, দেখছো না কত হ্যাপি মোমেন্টে আছি। ঠিক তো বাবা? হুম, একদম ঠিক, তুমি কোনো চিন্তা করো না। আম্মু তাড়াতাড়ি খাবার দাও, আমি কলেজে যাব। তোর নতুন বিয়ে হয়েছে, তার মধ্যে কলেজে যাবে? বাড়িতে মেয়েটা একা থাকে, ওকে একটু সময় তো দিতে পারিস। আমি কিছু বলতে যাব, তখনই ভাবি এসে আমাকে বলল, আম্মু, আরিয়ান যাক কলেজে, সমস্যা নেই। আর আমি শুনছি ওর নাকি আজ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের ক্লাস আছে, তাই যেতে হবে। ওকে, তোরা যা ভালো মনে করিস সেটাই কর। আমি আর কিছু বলছি না, চুপ করে আছি। আমার কথাটা ভাবি বলে দিল, ভালোই হলো। এরপর নাস্তা শেষ করে আমি উঠে গিয়ে কলেজের জন্য রেডি হচ্ছিলাম। তখনই ভাবি রুমে এসে বলল, আরিয়ান। জি ভাবি, বলেন। তোমার কি আজ সত্যি কলেজ আছে? আমার জানা মতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, এমনি খোলা আছে। তুমি কারোর সাথে দেখা করতে যাচ্ছ? না মানে আসলে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, অনেকদিন দেখা হয় না, তাই তো। আচ্ছা, যেতে যখন হবে তখন সাবধানে যেও, ফোন খোলা রাখিও। আমি ফোন করব, দূরে কোথাও যেন না যাও। তাড়াতাড়ি বাসায় চলে এসো, কেমন? আমি ভাবির কথা শুনে হাঁ করে আসছি। এর আগে ভাবি আমাকে এরকম করে টেক কেয়ার করতো না কখনো। আজ ওনার সাথে আমার বিয়ে হয়েছে, এই জন্য বোধহয় করছে। তাহলে কি ভাবি আমাকে ভালোবাসছে? দূর, আমি এসব কি ভাবছি? কোথায় ভাবি আর কোথায় আমি? আমি জানি ভাবি ভাইয়াকেই ভালোবাসে, আমাকে কখনো ভাবি নিজের ভালোবাসা হিসেবে মেনে নিতে পারবে না। আমার ভাবনার ছেদ ঘটিয়ে ভাবি বলল, আরিয়ান, কি ভাবছো? না কিছু না। আচ্ছা, তাহলে আমি এখন যাই। শোনো। হুম, বলেন। বাসা থেকে বের হওয়ার সময় যাই বলতে নেই, বলতে হয় আসি। আচ্ছা, আসি। আচ্ছা, সাবধানে যাও, টেক কেয়ার। আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে ভাবি আমার জন্য এত কেন ভাবছে, আমাকে এত টেক কেয়ার করতে বলছে। কিন্তু উনি তো আমায় ভালোবাসে না, তাহলে উনি আমার জন্য এইসব কেন করছে? হো, বুঝতে পারছি, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে মনে হয়, এই জন্য উনি আমার উপরে দয়া করছে। আমি চাই না কারোর উপকার। আমাদের বাসা থেকে কলেজটা কাছে থাকায় কলেজের সামনে চলে আসলাম। এক পা করে যত এগোচ্ছি ততই হার্টবিট আমার বাড়তেছে, কারণ আমি বৃষ্টিকে কি বলবো। আজ 2 দিন আমার সাথে ওর কথা হয় না। আমি বৃষ্টির জন্য ফোনটাও বন্ধ করে দিয়েছি। আমার খুব ভয় করছে, বৃষ্টি যদি শোনে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার ভাবির সাথে, তাহলে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। ভয়ে ভয়ে কলেজের গেট দিয়ে ঢুকে সামনের পেছনে ভালোভাবে দেখছিলাম বৃষ্টি আছে কিনা। না বাবা, ভালো করে দেখলাম, কোথাও নেই। যাক বাবা, মনে হয় কলেজে আসে নাই, বাঁচা গেল। শান্তিতে একটা নিঃশ্বাস ফেলে সামনের দিকে যখনই হাঁটতে যাব, তখনই এমা, আমি তো হাঁটতেছি কিন্তু সামনে যেতে পারছি না কেন?
মুহূর্তেই মনে হলো কেউ আমার পেছনের শার্টটা টেনে ধরে রাখছে। আমি এবার রাগীভাবে বললাম, কে এইভাবে ধরে রেখেছে? আমার কাছে তখন মনে হলো আমার সামনে এখন আজরাইল দাঁড়িয়ে আছে। আপনারা নিশ্চয়ই বুঝছেন না, আসলে আমার সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে। আমার এখন মনের মধ্যে ঘূর্ণিঝড়, যত রকমের দুর্যোগ আছে সব বয়ে যাচ্ছে। আমি আরো ভয় পেলাম বৃষ্টির চোখের দিকে তাকিয়ে, কারণ বৃষ্টির চোখগুলো একদম লাল ফোলা, চোখের নিচে কালো দাগ, কিরকম যেন রোগা হয়ে গেছে। বৃষ্টিকে এই অবস্থায় দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কারণ পরীর মতো মেয়েটা যে কিনা এই 2 দিনেই রোগা হয়ে গেছে। আমার কাছে খুবই খারাপ লাগছে বৃষ্টিকে দেখে। আমি চুপ করে আছি দেখে বৃষ্টি আবারও বলল, আমাকে এই 2 দিন ছেড়ে তো বেশ ভালোই ছিলি তাই না হনুমান? আর 2 দিন পরেই আসতি, তাহলে আমার মরা লাশ দেখতি। না না, কিছুতেই বৃষ্টিকে আমার বিয়ের কথা শোনানো যাবে না, কারণ বৃষ্টি এখন সেই অবস্থায় আছে। সেই অবস্থায় এটা শোনার মতো মানসিক চাপে আরো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, এবং ও নিজেকে শেষ করে দিতে বৃষ্টি 2বারও ভাববে না। আমি কি করি? আমার তো আম্মুর জন্য নিজের জীবনের ভালোবাসা সব কিছুই যেন কোরবানি দিয়ে দিলাম। বৃষ্টিকে কাঁদতে দেখে আমি বললাম, বৃষ্টি, তুমি এমনভাবে কেঁদো না তো। কি করব? যেখানে আরিয়ান নেই সেখানে বৃষ্টি থাকবে? আমি এবার আরো মহা চিন্তায় পড়ে গেলাম। বৃষ্টি তো যেভাবে বলছে, আমাকে না পেলে হয়তো নিজের জীবনটাই শেষ করে দিবে। আর বৃষ্টির কিছু হলে কি আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো? আরিয়ান, এই 2 দিন বিশ্বাস করো, 2 চোখের পাতা এক করতে পারি নাই। চোখ বুঝলে তুমি সামনে চলে আসো। কি করব আমি? আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া 24 ঘন্টা মনে হয় জীবিত থেকেও মৃতের মতো। আরিয়ান, তুমি আমার শ্বাস নিঃশ্বাস, আমার প্রতিটা অঙ্গে জড়িয়ে আছো। তুমি বিহীন আমি শেষ। বৃষ্টির মতো একটা মেয়েকে আমি কেমন করে কষ্ট দেই, আমার মাথায় কাজ করছে না। কি করব আমি? এদিকে আমার ভাবি, একদিকে আমার ভাবি, আমার বর্তমান বউ, আরেকদিকে আমার ভালোবাসা বৃষ্টি। আল্লাহ, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আমি কোন দিকে যাব? বৃষ্টি আমাকে এখনো জড়িয়ে ধরে আছে। আমি বিষয়টা বুঝতে পেরে ছেড়ে দিলাম, কারণ এখানে কলেজ, জড়িয়ে ধরে রাখলে সমস্যা। আমি বৃষ্টিকে ছেড়ে দেওয়ায় বৃষ্টি বলল, বাবু, ছেড়ে দিলা কেন? তোমাকে অনেক দিন জড়িয়ে ধরি নাই। আমার সব থেকে নিরাপদ স্থান হচ্ছে তুমি। আমি বৃষ্টির কথা যত শুনছি আমার বুকে কষ্টে ফেটে যাচ্ছে। এরকম একটা মেয়েকে আমি সত্যিটা কি করে বলবো যে আমার বিয়ে হয়ে গেছে? কি করে বলবো? এটা বলার পর বৃষ্টি হয়তো দুনিয়াতেই থাকবে না। বৃষ্টির কিছু হলে আমি এই মুখ নিয়ে বেঁচে থাকতে পারবো না। নিজেকে আজ বড্ড অসহায় লাগছে আমার। ভাবনায় ছেদ ঘটিয়ে পেছন থেকে কাঁধে কে যেন হাত দিল। আমি পেছনে ফিরে দেখি আমার বন্ধু সাগর। আমি পেছনে তাকানো মাত্রই আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বুঝতেছি না, সাগর আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করে দিল কেন? আমি সাগরের কান্নার কারণটা বুঝতে পারলাম না। আমি এবার সাগরকে ছেড়ে দিয়ে বললাম, কি হয়েছে সাগর, কান্না করছিস কেন? বন্ধু, আমি কত খারাপ ছিলাম। সিগারেট খেতাম, আরো বিভিন্ন খারাপ আড্ডার মধ্যে থাকতাম, তোর কথা শুনতাম না। কিন্তু আজকে আমাকে রুমি ফোন করে বলেছে ওর নাকি বিয়ে। বন্ধু, আমাকে বাঁচা। আমি রুমিকে খুব ভালোবাসি। আমি কথা দিতেছি আমি একদম ভালো হয়ে যাব, তারপরও আমার রুমিকে চাই। এমনিতে নিজের বিপদে মরে যাচ্ছি, এর মধ্যে আবার সাগর এসে আরেক ঝামেলা সৃষ্টি করলো। যাই হোক, বন্ধু যখন হেল্প তো করতেই হবে। সাগর কান্না করছিল। আমি ওকে কান্না থামাতে বললাম, পাগল, রুমি কি বলেছে কয় তারিখে বিয়ে হবে, কখন বিয়ে হবে এটা বলেছে নাকি? বন্ধু, এইসব তো কিছু বলে নাই, কিন্তু ও যেভাবে বলেছে আমার কাছে মিথ্যা মনে হয় নাই। আরে বোকা, রুমিও তো তোকে ভালোবাসে। আর এইসব বিয়ে টিয়ে রুমি করছে না। রুমি তোকে বিয়ের কথা বলছে কেন জানোস? না বন্ধু, আমি কিছুই জানি না। রুমি তোকে এইসব খারাপ পথ থেকে ছাড়ানোর জন্যই এই বিয়ে নাটকটা করছে। আর সব ঠিক হয়ে যাবে। আমি কাল রুমির কাছে তোকে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, ওকে? সাগরের মুখে এবার হাসি ফুটলো। যাক, একটু ভালো লাগছে, অন্তত একজনের মুখে হাসি ফোটাতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে আমার বৃষ্টি আর ভাবির কথা মনে পড়তে আমার মনটা খারাপ হয়ে গেল। সাগর এতক্ষণ যে রিয়া আর আমার সাথে ছিল সেটা খেয়ালই করে নাই। হঠাৎ খেয়াল হলো। এরপর সাগর বৃষ্টিকে বলল, ভাবি, আপনি কেমন আছেন? আপনার বন্ধু আর ভালো থাকতে দিছে কই? কি রে আরিয়ান,
এসব কি শুনতেছি? ভাবির খেয়াল রাখিস না কেন? আপনাদের মধ্যে কিছু একটা হয়েছে মনে হয়। দুজনের মুখটা কেমন যেন শুকনা শুকনা লাগছে। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন। আরিয়ান, আমার ক্লাস আছে, আমি এখন আসি। আর হ্যাঁ, ছুটির পর আমার জন্য দাঁড়াবে কিন্তু। আচ্ছা, যাও। এরপর বৃষ্টি চলে যাওয়ার পর আমি সাগরকে ক্যান্টিনে নিয়ে গেলাম। আমি সাগরকে হঠাৎ এইরকম করে টানতে টানতে নিয়ে যাওয়া দেখে সাগর বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরিয়ান, আমার মনে হচ্ছে তুই ঠিক নেই। কি হয়েছে বলতো? বন্ধু, আমি তো শেষ। সাগর, শেষ মানেটা কি? কি হয়েছে তোর? সাগর বন্ধু, আমার বিয়ে হয়ে গেছে। আমার কথাটা শুনে সাগর বসা থেকে দাঁড়িয়ে গেল। এরপর বলল, কি বলছিস এইসব তুই? বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে বিয়ে হয়েছে তোর? নিশ্চয়ই বৃষ্টি ভাবির সাথে, তাই না? না, বৃষ্টির সাথে বিয়ে হয় নাই। মানে? বৃষ্টির সাথে বিয়ে হয় নাই, তাহলে কার সাথে হয়েছে? বন্ধু, তুই আমার সাথে মজা করছিস, তাই না? না, আমি কোনো মজা করছি না। আর আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে আমার ভাবির সাথে। হোয়াট? কি করে হলো এসব? এরপর আমি সবকিছু খুলে বললাম সাগরকে। সবকিছু খুলে বলার পর আমি যেন সব কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম। সাগর আমার কথাটা বুঝতে পারছে। এরপর আমার মাথায় হাত দিয়ে বলে, বন্ধু, যা হবার হয়ে গেছে, কোনো টেনশন করিস না। একটা তো ব্যবস্থা হবেই। তুই আমাকে সান্ত্বনা দিতেছিস? সাগর, কোনো ব্যবস্থা হবে কিনা জানি না, কিন্তু আমার জীবন শেষ আর কি। না পারছি ভাবির কাছে, আর না পারছি বৃষ্টিকে সবকিছু খুলে বলতে। আমি কোন দিকে যাব? আমি টেবিলের উপরে মাথা দিয়ে বসে আছি দেখে সাগর আমার মাথায় হাত দিয়ে বলে, এখন ওঠ। এভাবে বসে থাকলে তো আর সকল সমস্যার সমাধান হবে না। আমাদের কিছু একটা তো করতে হবে নাকি? তুই বল, আমি কি করব? বৃষ্টিকেও ছাড়তে পারবো না, আর ভাবিকেও এসব বললে ভাবি মানসিকভাবে চাপ পড়ে যাবে। অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন কাউকেই এসব জানানোর দরকার নেই। সবকিছু গোপন রাখ। এটা পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, তখন কিছু একটা করা যাবে। ঠিক আছে, তোরা আমার পাশে থাকলে আমার আর কিছুই লাগে না। আমি তোর পাশে সবসময়ই আছি। এখন চল, বৃষ্টি হয়তো ক্লাস শেষ করে তোর জন্য দাঁড়িয়ে আছে। চল। এরপর আমরা বৃষ্টির ক্লাসের সামনে গিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। হয়তো আমার জন্যই ওয়েট করছিল। বৃষ্টির মুখের দিকে তাকালে আমি সব কিছু ভুলে যাই। কি সুন্দর মুখখানা, কি মায়াবী। এরকম মেয়েকে আমি কিভাবে কষ্ট দেব? আমি কেন কাউকে কিচ্ছু বলতে পারছি না? কেন কষ্ট দিতে চাইব? হঠাৎ আমার ভাবনায় ছেদ ঘটিয়ে বৃষ্টি আমার হাত ধরে বলল, ওই আরিয়ান, এমন করে কি দেখছো তুমি? তোমাকে দেখছি। দূর, তুমিও না, সাগর ভাইয়া আছে তো, দেখছো না? সাগর বিষয়টা বুঝতে পেরেই আমাকে বলল, বন্ধু, আমি আজ তাহলে যাই, পরে দেখা হবে। আচ্ছা বন্ধু, যা, আল্লাহ হাফেজ। সাগর চলে যাবার পর বৃষ্টিকে দেখলাম নিচের দিকে ফিরে আসে। হয়তো লজ্জা পাইছে। আমি এবার বৃষ্টির মুখটা হাত দিয়ে তুললাম। দেখো পাগলি, মুখটা নিচু করে, লজ্জায় তো একেবারে শেষ। লজ্জা পাবো না? তুমি সাগর ভাইয়ের সামনে বলছো আমাকে দেখছো। আমার তো এমনিতেই লজ্জা বেশি, সেটা তো তুমি ভালো করেই জানো। যাক, ভালোই হলো, লজ্জা থাকা ভালো। আরিয়ান, চলো আমার সাথে। এখন কোথায় যাব? আম্মু তোমাকে দেখতে চাইছে, বারবার বলছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা বৃষ্টি, আজ না গেলে হয় না? আচ্ছা সমস্যা নেই, কিন্তু কাল তোমাকে যেতেই হবে। কাল কোনো বাহানা আমি শুনছি না। পাগলি, কাল যাব। আচ্ছা, বাসায় চলো তাহলে। আচ্ছা চলো, বাসায় দিয়ে আসি তোমাকে। এরপর আমরা কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। কিছু সময়ের মধ্যে একটা রিক্সাও পেয়ে গেলাম। এরপর রিক্সাতে উঠে বসলাম। বৃষ্টি আমার কাঁধে মাথা দিয়ে আছে। আমার কি নিয়তি, একদিকে বাসায় বউ, আর একদিকে নিজের ভালোবাসার বৃষ্টি। আমি বৃষ্টির বাসার সামনে আসলেই রিক্সা থেকে নেমে বৃষ্টি বলল, আরিয়ান, বাসার সামনে যখন চলেই এসেছো, ভেতরে চলো না। আরে না পাগলি, তোমাকে বললাম তো কাল শিওর যাব। আচ্ছা, সাবধানে যাবা, আর ফোন যেন খোলা পাই। আমি না হলে কিন্তু তোমার অবস্থা কি করি কাল দেখবে। আচ্ছা, খোলা রাখবো। এখন আসি, টেক কেয়ার। কিছু পথ যাওয়ার পর আমার ফোনটা বেজে উঠলো। রিসিভ করার পর আমি বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসছে, আমি রিয়া। এবার বুঝতে পারলাম আমার ভাবি, আই মিন আমার বউ। বলেন, কোথায় তুমি? রিকশায় আছি, বাসায় আসতেছি। এত দেরি হলো কেন? তুমি কি করছিলে আরিয়ান? কিছু না, বন্ধুদের সাথে ছিলাম। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি। এমা, কেন বসে আছেন কেন? আপনি খেয়ে নিন, আমি খাবো না। চুপ, তাড়াতাড়ি বাসায় এসো।
এই বলে রিয়া ফোনটা কেটে দিল। আমি বুঝতে পারলাম রিয়া রেগে গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না রিয়া আমার উপরে এত কেয়ার কেন করছে। আমার জন্য না খেয়ে বসে আছে, এরকম তো কখনো রিয়াকে করতে দেখি নাই। কি চাইছে রিয়া আমার কাছ থেকে? এইসব ভাবতে ভাবতেই বাসার সামনে গিয়ে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজানোর পরে রিয়া এসে দরজাটা খুলে দিল। এরপর আমি যখনই উপরে উঠতে যাব, 1 মিনিট দাঁড়াও আরিয়ান। আমি রিয়ার কথায় যেন ওখানেই দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে, এভাবে পেছন থেকে ডাকছেন কেন? আমি তোমার জন্য খাবার নিয়ে কবে থেকে বসে আছি, আর তুমি ওপরে কেন যাইতেছ? শোনো, আমি খাবো না, খাবার কোনো ইচ্ছে আমার নেই, আপনি খেয়ে নিন। ও তাই, তার মানে তুমি খাবে না? ওয়েট, আমি আম্মুকে ডাকছি। এই শোনেন, আম্মুকে ডাকতে হবে না, আমি খাচ্ছি। এই বলেই খাবার টেবিলে বসে পড়লাম। খিদা লাগতেছে অনেক, তবে ওনার সাথে খাবার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু উনি আম্মুর কথা বলে আমাকে বসিয়ে দিল, কারণ আমি আম্মুকে বেশি ভয় পাই তাই। কিন্তু উনি কেন করছে এরকম? এর আগে এরকম তো আমার সাথে করে নাই। আমি খাচ্ছি, উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি এবার বিষয়টা বুঝতে পেরে বললাম, কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? আমি পরে খাবো, তুমি খাও। আমি আর কথা না বাড়িয়ে পুরো খাবারটা শেষ করে উপরের রুমে চলে গেলাম। আমি এবার একটু রেস্ট নেওয়ার জন্য ভাবছি বিছানায় শুয়ে পড়ব, কিন্তু না, ওই বিছানায় শোয়া আমার তো কোনো অধিকার নেই, তাই সোফায় শুয়ে পড়লাম। আমি চলে আসার কিছু সময় পর রিয়া রুমে ঢুকে দেখে আমি সোফায় শুয়ে ফোন টিপছি। রিয়া এটা দেখার পর রাগে হনহন করতে করতে আমার কাছে এসেছে। আরিয়ান, কি ব্যাপার, আপনি এত রেগে আছেন কেন? তোমাকে সোফায় শুতে কে বলেছে? না মানে বিছানায় শোয়া তো আমার কোনো অধিকার নেই, তাই আর কি। কে বলেছে অধিকার নেই? বিছানায় যেমন আমার অধিকার আছে, তেমনি তোমারও অধিকার আছে, তবে মাঝখানটায় একটা বালিশ দিলেই তো হবে। শোনো, আজ থেকে বিছানায় শোবে, তবে মাঝখানে একটা বালিশ দিলেই হবে, আর কোনো সমস্যা নেই। আমি রিয়ার কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে আছি। রিয়া সোফা থেকে বালিশটা বিছানায় নিয়ে গেল। আমি আর কি করব, আমিও নিরুপায় হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এবার দেখলাম রিয়াও শুতে আসছে। আমি এবার লাফ দিয়ে বসে পড়লাম। কি ব্যাপার, আপনি কোথায় আসছেন? কেন, শুতে আসছি। এই বলে কোল বালিশটা মাঝখানে দিয়ে শুয়ে পড়ল। আমি এবার ওর দিকে মুখ করে শুয়ে আছি, উনি অপর দিকে মুখ করে শুয়ে আছে। দুজনেই নীরবতা ছিলাম, কেউ কিছুই বলে নাই। এর কিছু সময়ের মধ্যেই আমার ঘুম চলে আসলো। এরপর যখন আমার ঘুম ভাঙলো, আমি চোখ ঢলতে ঢলতে তাকিয়ে দেখি কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। ভাবি আমাকে, রিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে আমি রীতিমতো ঘামছি। আমার পুরো শরীর যেন আগুনের মতো হয়ে গেছে। রিয়া ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরে আছে। না পারছি বিছানা থেকে উঠতে, আর না পারছি ওকে নিজের থেকে ছাড়িয়ে নিতে। এবার আমি আবারও চোখটা বন্ধ করে আসি, মানে ঘুমের ভান ধরে শুয়ে আছি। রিয়া এবার ঘুম থেকে উঠে দেখে যে রিয়ার সাথে আমার শরীরটা লেপ্টে আছে। রিয়া এটা দেখার পর ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। আমি চড়ের আঘাতে বিছানায় বসে পড়লাম। আমি আমার গালে হাত দিয়ে তাকিয়ে আছি রিয়ার দিকে। তোমার এত সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? সামান্য বিছানায় শুতে দিয়েছি বলে তুমি এইরকম সুযোগ নিবে আমার? সি সি আরিয়ান, আমি তোমার থেকে এটা আশা করি নাই। বিশ্বাস করেন ভাবি, আমি এসব কিছু নিজের ইচ্ছায় করি নাই। আমি তো চুপ, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এক্ষুনি তুমি আমার সামনে থেকে চলে যাও। ভাবি, আমার কথাটা তো একবার শোনেন। আমার সামনে থেকে যেতে বলছি না, না হলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। আমি এবার কথা না বাড়িয়ে রুম থেকে চলে আসলাম। আমার তো কোনো দোষ নেই, সব দোষই তো ওনার। উনিই তো ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরলো, আর এখন উনি বলছে আমি নাকি ওনার সুযোগ নিয়েছি। হায় রে দুনিয়া, অপরাধ না করেও আজ আমি অপরাধী। আমি কোনো অপরাধ করে থাকলে আল্লাহ তো দেখেছে, কিন্তু ভাবি আমাকে ভুল বুঝলো এইভাবে। আমি ছাদে মন খারাপ করে বসে আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবির মুখ থেকে এইসব শুনতে পাবো কখনো আমি আশা করি নাই। যাই হোক, হয়তো এটা আমার ভাগ্যে লেখা ছিল। হ্যাঁ, নিজেকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমার নিয়তি। হাতে করে ফোনটা নিয়ে আসলাম। আমি সকালের পরিবেশটা দেখছি, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে ঠান্ডা বাতাস, আর আমার চুলগুলো বাতাসে সব এলোমেলোভাবে উঠছে। এখানে এসে পরিবেশটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু ভাবির কথাগুলো আমার মন খারাপ করে দিল। ফোনটা পকেটে থাকায় আমি ফোনটা বের করে দেখি বৃষ্টি ফোন করছে।
ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারি নাই। প্রথমবার এসব ভাবতে ভাবতে কেটে গেল। সেকেন্ড বার আবারও কল আসলো, এবার আমি রিসিভ করলাম। আরিয়ান, তুমি ফোন কেন ধরছো না? আমি কতবার তোমাকে ফোন দিতেছিলাম। আসলে বৃষ্টি হয়েছে কি, আমার ফোনটা না পকেটে ছিল, সাইলেন্ট করা, বুঝতে পারি নাই। এখন ফোন হাতে নিয়ে দেখি তুমি ফোন করেছো। বুঝলাম। স্যার, আপনি এখন কি করেন? ঘুম কেমন হয়েছে? হয়েছে ভালোই। বৃষ্টি এত কথা থাকতে হঠাৎ আজকের ঘুমের কথা কেন বলছে? তাহলে কি বৃষ্টি কিছু আন্দাজ করতে পারছে? না না, এইসব আমি কি ভাবছি, বৃষ্টি কিভাবে জানবে? আরিয়ান, তোমার গলাটা এমন কেন লাগছে? কি হয়েছে আরিয়ান? সবকিছু ঠিকঠাক আছে তো? হুম, সব ঠিক আছে, কোনো টেনশন নেই। আচ্ছা বাবু, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও কলেজের জন্য। আমি তোমার সাথে যথারীতি সময়ে অপেক্ষা করব। আর হ্যাঁ, আজকে একটা পাঞ্জাবি পরে আসবে, কেমন? হুম, শিওর আসবো। বাবু, এখন রাখি তাহলে। লাভ ইউ। বৃষ্টি ফোনটা কেটে দেওয়ার পর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:50 হয়ে গেছে। রুমে গিয়ে ভালো করে দেখলাম, না, ভাবি রুমে নেই। ওয়াশরুমে দেখলাম, মনে হয় নিচে গেছে। ঠিক আছে, উনি আমাকে এত অবিশ্বাস করে যাতে করে আমি ওনার সামনে আর তেমন আসবো না। এতে উনি অনেক খুশি হবে। আমি এই সুযোগে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে একটা নীল কালারের পাঞ্জাবি পরে নিলাম। এরপর আমি যে পারফিউমটা ইউজ করি ওটা একটু গায়ে আর মুখে নিলাম। তারপর হাতে ঘড়ি দিয়ে ফোনটা হাতে নিয়ে যখনই বের হব তখনই ভাবি রুমে আসলো। হঠাৎ রুমে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। কি ব্যাপার, তুমি এভাবে পাঞ্জাবি পরে জামাইয়ের মতো করে সেজে কোথায় যাইতেছো? আমি চুপ করে আছি। আরিয়ান, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। আমি এই সময় কোথায় যাই আপনি জানেন না? কলেজে যাচ্ছ, এত সাজুগুজু করার মানেটা কি? অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে এটাই সত্য। আরিয়ান, তুমি আমার সাথে এরকম করে কথা কেন বলছো? ভাবি, আপনি আমার বিষয়ে অনেক ভাবেন, দোয়া করেন, আর আপনাকে ভাবতে হবে না। আমি এত খারাপ ছেলে, আপনি খারাপ ছেলের সাথে জড়িয়ে কথা বলছেন। আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি যেদিন আপনার কাছে ভালো ছেলে হতে পারবো সেদিন না হয় আমি আপনার সাথে আপনার সব কথা শুনবো। আমার এরকম ব্যবহার দেখে ভাবি অবাক হয়ে গেছে। যেই ছেলে আমার উপরে কোনো কথা বলতো না সেই ছেলে আজ আমাকে এইসব বলে গেছে। কিন্তু আমার এত কষ্ট কেন হচ্ছে আরিয়ানের জন্য? ভাবি না চাইতেই ওনার চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। ভাবি কিছুতেই বুঝতে পারছে না যে আরিয়ানের জন্য এত কষ্ট কেন হচ্ছে। আমি কি তাকে বুঝতে পারি নাই, নাকি ওকে আমি কষ্ট দিতেছি? ভাবি আরিয়ানের জন্য কষ্ট কেন পাচ্ছে সেই উত্তরটা ভাবিরই জানা নেই। এবার ভাবি বিছানায় গিয়ে শুয়ে মুখ গুজে কান্না করছে। আর এইদিকে আমি বাসা থেকে না খেয়ে বের হয়ে গেলাম। ভাবছি, ভাবি আমাকে এতটা অবিশ্বাস করে, আমাকে যখন এতটাই অবিশ্বাস করে তাহলে উনি বিয়েতে কেন রাজি হয়েছে? না করে দিতে পারতো, আম্মু হয়তো একটু কষ্ট পেত, কিন্তু আমার জীবনটা এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। আম্মু না হয় আবেগের বশে কোনো রকম ভুল করে ফেলেছে, কিন্তু ওনার কাছে তো কমন সেন্সটা ছিল। তাহলে উনি কেন না করেনি? উনি কেন আমাকে ইচ্ছে করে বিয়ে করেছে, কষ্ট দেওয়ার জন্য? মাথায় শুধু এইসবই ঘুরপাক খাচ্ছিল। মনটা ভীষণ খারাপ। এসব ভাবনা নিয়ে কলেজের গেটের সামনে এসে দেখি বৃষ্টি তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি বৃষ্টিকে ভালো করে দেখি। ও মা, বৃষ্টি আজ একটা নীল শাড়ি পরেছে, যাকে বলে পুরো রাজকন্যা। আমি বৃষ্টির দিক থেকে চোখ সরাতে পারছি না, কিন্তু আবার সকালে ভাবির কথাগুলো মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমাকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে বৃষ্টি তার বান্ধবীদের রেখে আমার কাছে আসলো। এসেই বলল, কি ব্যাপার আরিয়ান, তুমি আসা অবধি আমি খেয়াল করছি তোমার মন খারাপ, কি হয়েছে বলো আমাকে? বৃষ্টি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আরিয়ান, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। না, কি লুকাবো তোমার কাছ থেকে? আমি সকাল থেকেই খেয়াল করছি তোমার মনটা খারাপ। সত্যি করে বলো তো কি হয়েছে? না, কিছুতেই ভাবির কথা বৃষ্টিকে বলা যাবে না। বৃষ্টি যদি শোনে এসব মনে হয় কিয়ামত হয়ে যাবে। পরিস্থিতি যাই হোক, শান্ত থাকতে হবে। আরিয়ান, কি ভাবছো তুমি? ভাবছি আমার পাগলিটাকে আজকে পুরো পরীর মতো লাগছে। আমি তো দেখেই চোখ ফেরাতে পারছি না। সেকেন্ড বার ক্রাশ খাচ্ছি। দূর, কি যে বলো না তুমি, আমার খুব লজ্জা করছে। তাই, লজ্জা থাকা ভালো। আচ্ছা, তোমার ফ্রেন্ডদেরকে ডাক দাও না। এরপর বৃষ্টি তার বান্ধবীদেরকে ডাকার পর আমার কাছে এসে সবাই বলল, হাই দুলা ভাই, কেমন আছেন? আপনাদের দুজনকে বেশ মানিয়েছে।
যে কেউ মানুষ দেখলে সবার নজর লাগবে একেবারে। ওই, তোরা একটু পাম্প কম দিবি না মার খাবি বললাম। ভাইয়া দেখছেন, আমরা কিছু এখন বলতে পারি নাই। ইস রে, আমাদের কপালে যদি ভাইয়ার মতো একটা বিএফ থাকতো, তাহলে তো আমাদের আজ এত কষ্ট পেতে হতো না। সানজিদা, তুই কিন্তু বেশি করছিস। আরিয়ানের দিকে চোখ দিবি না। কেউ আরিয়ানের দিকে চোখ দিলে আমি তাকে কুচকুচ করে মেরে ফেলবো একেবারে। বৃষ্টির কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। আমিও হাসলাম। বৃষ্টিকে আজ কত খুশি লাগছে। আমি এই বৃষ্টির খুশির দিন মাটি করতে চাই না। আমি ওর পাশে থেকে ওকে আনন্দ দিতে চাই, যাতে বৃষ্টি এটা বলতে না পারে আমি ওকে ভালোবাসি না। আমি জানি বৃষ্টি এইরকম কখনো বলবে না, তবুও আমি আমার দায়িত্ব পালন করতে হবে। হঠাৎ ওর বান্ধবীরা বলে উঠল, ওই বৃষ্টি, দুলাভাইকে আজকে পাইছি। ভাইয়া জানেন, বৃষ্টিকে সেই কবে থেকে ট্রিট দেওয়ার জন্য বলছি, কিন্তু ও কিছুতেই রাজি হয় না। আজ বৃষ্টি আমাদেরকে কিন্তু তুই খাওয়াতে হবে। দুলাভাইও সাথে আছে। ওই পেতনি, যা তো, কাউকে খাওয়াবো না। আমার বরের পকেট খালি করার ধান্দা, তাই না? এবার আমি ওদের কথা শুনে বললাম, আচ্ছা তোমরা চুপ করো, আমি আজ তোমাদেরকে খাওয়াবো, ওকে? হ্যাপি? আমার কথা শুনে বৃষ্টি অনেক রিয়াক্ট করলো আমার ওপরে, কিন্তু শেষে আমার কথাই বৃষ্টি হার মানলো। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। আমি আর বৃষ্টি একটা টেবিলে, আর ওর বান্ধবীরা অন্য টেবিলে বসে খাচ্ছে। বৃষ্টি ওদের খাওয়া দেখে রাগে তো শেষ। আমি বৃষ্টির কাণ্ড দেখে মুচকি মুচকি হাসতেছি। আমরা তেমন কিছুই খাই নাই, যা খেয়েছে বৃষ্টির বান্ধবীরা। খাওয়া দাওয়া করে আমি বিলটা পেমেন্ট করে বৃষ্টির বান্ধবীদেরকে বিদায় দিয়ে আমরা একটা রিক্সাতে উঠলাম। রিক্সা করে যাচ্ছি বৃষ্টিদের বাসায়। বৃষ্টির দিকে তাকিয়ে দেখি বৃষ্টি আমার এক হাত জড়িয়ে ধরে ওর মাথা আমার কাঁধে দিয়ে আছে। আমার কাছে বিষয়টা ভালোই লাগছিল। কিছু সময় পর বৃষ্টিদের বাসার সামনে চলে আসলাম। এরপর রিক্সাওয়ালাকে আমি টাকা দিয়ে নেমে বৃষ্টিদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি বেল চাপ দেওয়ার পর আন্টি এসে দরজাটা খুলে দিলেন। আমি আন্টিকে সালাম দিয়ে ভেতরে ঢুকলাম। এরপর আন্টি আমাকে বসতে বলল। বৃষ্টি ওর রুমে গিয়ে আবারও আন্টির সাথে কিচেন রুমে ঢুকলো। আমি বসে বসে ফোন টিপছিলাম। হঠাৎ আন্টি আর বৃষ্টি দেখলাম নাস্তা নিয়ে আসছে। আমি তো নাস্তা দেখেই খাওয়ার ইচ্ছেটাই চলে গেল, কারণ এত নাস্তা দিয়েছে যে আমি একটা বাচ্চা মানুষকে বৃষ্টি মেরে ফেলার মতো প্ল্যান করেছে নাকি। এরপর আন্টি আমার দিকে তাকিয়ে বলল, কি হলো বাবা, তুমি খাচ্ছ না যে? আমি জানি তুমি লজ্জা পাচ্ছ। আমি জানি তুমি লজ্জা পাচ্ছ। এখানে লজ্জার কিছু নেই। তুমি তো আমাদের বাসায় আরো এসেছো, তাই না? আসলে আন্টি সেটা না। আপনারা এত নাস্তা আমার সামনে এনে রেখেছেন, এমনিতেই আমার খাওয়ার ইচ্ছাটা চলে গেছে। বাবা, তুমি কি যে বলো না, এটা তো সামান্য কিছুই না। আচ্ছা আন্টি, বৃষ্টি, আমি আর আপনি একসাথে খেলে ভালো হয় না? এত খাবার কে খাবে? খাওয়া যায়, তবে তুমি আগে শুরু করো। এরপর আন্টি আর বৃষ্টির সাথে কোনো রকম খেলাম। এবার আন্টি বলল, বাবা আরিয়ান, বৃষ্টি কি তোমাকে বাসায় নিয়ে কেন নিয়ে আসছে সেটা কি তুমি জানো? না তো আন্টি, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আচ্ছা, জানো না যখন, আমি এখন বলছি। বৃষ্টি তোমাকে এখন বাসায় নিয়ে আসছে তোমার আর বৃষ্টির বিয়ের কথা বলতে। আমি তো আন্টির কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আন্টি এরকম কথা বলবে আমি কখনো আশা করি নাই। এবার আমি কি করি? আন্টি হয়তো অনেক আশা করে আছে যে তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে, কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে, এটা আমি কি করে বলি? আন্টি আসলে, বাবা, আমি জানি আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। তোমাকে আমি যতদূর চিনি, তুমি খুব একটা ভালো ছেলে। আর বৃষ্টির জন্য এর থেকে ভালো ছেলে আমি আর হয়তো পাবো না। আর বিশেষ কথা হলো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই আমি তোমাদের ভালোবাসাকে মিলিয়ে দিতে চাই আরিয়ান। আন্টি এক নিঃশ্বাসে সব কথা বলে থামলো। আমার মনে হলো আমার মাথায় হাতুড়ি দিয়ে কেউ মারলো, কারণ আন্টির কথাগুলো পুরোই আঘাত খাওয়ার মতো। আমি বৃষ্টির দিকে তাকিয়ে দেখি ও নিচের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির মুখে আমি লজ্জার ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে তো কিছু একটা বলে এখন ম্যানেজ করতে হবে, না হলে বিরাট সমস্যা হয়ে যাবে। আর ভাবি যদি শুনতে পাই যে আমার বিয়ে হবে, তখন তো আরেক কিয়ামত বাঁধিয়ে দিবে। আমি বৃষ্টির সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। বাবা আরিয়ান, তুমি কি ভাবছো? কোনো সমস্যা আছে? না আন্টি, কোনো সমস্যা নেই। আসলে আমি বৃষ্টির সাথে কিছু কথা বলতে চাই, ওর সাথে কিছু কথা ছিল। আচ্ছা, বৃষ্টিমা, আরিয়ানকে তোর রুমে নিয়ে যা। এরপর আমি সোফা থেকে উঠে বৃষ্টির পেছনে পেছনে তার রুমে গেলাম। বৃষ্টির রুমে যাওয়া মাত্রই বৃষ্টি দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে একটু ভয় পেলাম। এরপর নিজেকে সামলে নিয়ে বললাম, বৃষ্টি,
তুমি তো আমাকে এখানে নিয়ে আসছো যে বিয়ের কথা বলতে, সেটা তো তুমি আমাকে আগে বলো নাই। দেখো আরিয়ান, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সত্য বলতে আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না। নিজেকে পুরো 24 ঘন্টা মনে হয় জেলখানার মধ্যে আছি। আমি জানি না তোমাকে ছাড়া আমার মরণ ছাড়া উপায় থাকবে কিনা। আমি পারছি না বিধায় আম্মুকে সবকিছু খুলে বলেছি। আম্মু বলেছে তোমাকে বাসায় নিয়ে আসতে, তাই এখন বাসায় নিয়ে আসলাম। আমাদের বিয়ের ব্যাপারে কথা। কিন্তু আরিয়ান, তুমি হঠাৎ এরকম কেন বলছো? আমরা তো বিয়ে করব, তাই না? তাহলে তুমি আমাকে হঠাৎ রুমে এসে আলাদা এইভাবে কথা বলতে চাইছো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। কি ব্যাপার, কি হয়েছে? আমি এবার বৃষ্টির আরো কাছে এগিয়ে গিয়ে মুখে হাত দিয়ে বললাম, আমি জানি পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সমস্যা হলো এত তাড়াতাড়ি বিয়ে করলে তো আম্মু আমাকে বাসা থেকে বের করে দেবে। তোমাকে তো বিয়ে করবই, কিন্তু আমার কিছু সময় লাগবে বাবু। ওকে, তোমাকে সময় দিলাম, যত সময় চাও তুমি নিতে পারো। কিন্তু একটা কথা শুনে রাখো আরিয়ান, যদি আমার না হও তাহলে এই দুনিয়া থেকে আউট হয়ে যাবে। চুপ, এসব কি বললে তুমি? পাগলি, আমি তোমাকে বিয়ে করব। আর তুমি চিন্তা করো না, আমাদের সামনে পরীক্ষা না, ওটার রেজাল্ট বের হলেই তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব আম্মুর সাথে দেখা করাতে। কি সত্যি? বৃষ্টির দিকে তাকিয়ে দেখি বৃষ্টি লজ্জা পাইছে, নিজের দিকে তাকিয়ে আছে। এবার দরজার ওপার পাশ থেকে আন্টির শব্দ শুনে বৃষ্টি তাড়াতাড়ি দরজাটা খুলে দিল। আরিয়ান বাবা, তুমি ভুলে তোমার ফোনটা টেবিলে রেখে আসছো। এই দেখো তোমার ফোনে কে যেন ফোন করেছে। আমি এবার আন্টির থেকে ফোনটা হাতে নিয়ে দেখি, হাই আল্লাহ, এটা তো ভাবি, আই মিন রিয়া। ভাগ্যিস কোনো নাম দিয়ে সেভ করা ছিল না, না হলে তো এখন বিপদের মুখে পড়তাম। আমি এবার বৃষ্টিতে সামনে রুমে গিয়ে আন্টিকে আর বৃষ্টিকে বিষয়টা বুঝিয়ে ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। ওদের বাসা থেকে বের হতে না হতেই আবারও ভাবির কল আসছে। আমি রিসিভ করার পর, আরিয়ান কোথায় তুমি? আমি কতবার ফোন দিতেছি, তুমি ফোন কেন ধরছো না? ভাবিকে সত্যিটা কিছুতেই বলা যাবে না। এবার বললাম, এমনি একটা কাজে ছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল, তাই খেয়াল করি নাই। তুমি এখন কোথায় আছো? আমি বাসায় আসতেছি। ওকে, সাবধানে এসো। আমি ফোন কেটে দিলাম, এরপর একটা রিকশাতে উঠলাম। ভাবির এসব নাটক দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি জানি উনি শুধু শুধু আমার উপরে করুণা করছে, এছাড়া আর কিছুই না। আমি চাই না ওনার কোনো করুণা। কেন উনি বারবার এত আমার কেয়ার করতে আসেন? হাজারো প্রশ্ন মাথায় এসে ভর করেছে। এরপর উপরের রুমে গিয়ে দেখি ভাবি বিছানায় বসে বসে কি যেন ভাবছে। আমি রুমে যাওয়া মাত্রই ভাবি টের পেল যে আমি আসছি। এবার উনি উঠে আমার কাছে এসে বলেন, কত মিস করছিলাম তোমাকে। সারাদিন কোথায় ছিলে? মিস করছিলেন? কেন মিস করছিলেন? তুমি কি কিছু বোঝো না আরিয়ান? আমার কোনো কিছু বোঝার দরকার নেই, দেখি সরেন আপনি। এই বলে আমি যখনই রুম থেকে বের হতে যাব, পেছন থেকে ভাবি আমার এক হাত টেনে ধরলো। আমি এবার চমকে উঠলাম। এই প্রথম ভাবি আমার হাত ধরেছে। আমার কাছে অন্যরকম একটা অনুভূতি হয়েছে। উনি আমাকে এবার এক টান দিলেন। আমি নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ওনাকে নিয়ে সোজা বিছানায় পড়ে গেলাম। আমি ওনার ওপরে, উনি আমার নিচে। ওনার মুখটা আমার মুখের এতটাই কাছে যে ওনার নিঃশ্বাসটুকু ঘন ঘন হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি। আমি এবার নিজেকে ওনার থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু উনি তো আমাকে ছাড়ছেই না। এবার উনি বললেন, কি, আমার সাথে থাকতে মন চায় না তোমার? সারাদিন তোমাকে ছাড়া ঘরে একা থাকি, সেটা তুমি বুঝতে পারো না? ভাবি, এসব কি বলছেন আপনি? চুপ, আমি তোমার বিয়ে করাবো। সোজা আজ থেকে তুমি বলবে। আমি ভাবির কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। ওনার কি হয়েছে? উনি ঠিক আছে তো? এসব উনি কি বলছে? কালকে উনি আমাকে জড়িয়ে ধরেছিল বলে নাকি আমি ওনার সুযোগ সুবিধা নিয়েছি, এখন উনি আবার এসব কি বলতে চাইছে? ভাবি, আপনি আমাকে ছেড়ে দেন, এরকম করে কেন ধরে রেখেছেন? আমি যদি আপনার আবার সুযোগ নেই, তার তো কোনো গ্যারান্টি নেই। এবার ভাবি আমার দিকে কান্না কান্না মুখ করে তাকিয়ে বলল, দেখো আরিয়ান, তোমার ভাইকে আমি খুব ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু তোমার ভাই চলে যাওয়ার পর তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তোমাকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু এখন তো তুমি আমার বর। হ্যাঁ, আমি তোমাকে প্রথম প্রথম মেনে নিই নাই, কিন্তু এখন তো আমি চাই তোমার সাথে সংসার করতে। আমাকে কি একটা সুযোগ দেবে না আরিয়ান? রিয়া কান্না করছে। আমি এটা সহ্য করতে পারছি না, কিন্তু কোথায় যেন একটা বাধা পাচ্ছি। তার কারণে আমার রিয়াকে কিছু বলতেও পারছি না। আমি এবার জোর করে ওনার ওপর থেকে সরে গেলাম। আমি জানি আরিয়ান, তুমি এখন আমাকে ভুল বুঝছো,
কিন্তু সত্য বলতে আমি তোমাকে এখন খুব ভালোবাসি আরিয়ান। আমি জানি না, তুমি বাসার বাইরে গেলে আমার অনেক টেনশন হয়, নিজেকে ঠিক রাখতে পারি না। এসব কেন হয়? অনেক ভেবে দেখলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তোমার জন্য এই রকম অনুভূতিগুলো আমার মধ্যে কাজ করে। চুপ করেন, অনেক হয়েছে, আর না। আপনি আপনার মতো থাকেন, আর আমি আপনাকে কখনো ভালোবাসবো না। এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে সাগরকে ফোন দিলাম। সাগরকে ফোন দিয়ে বলছি ওর জিএফকে ওর সাথে বিয়ের কথা ঠিক করে ওদেরকে এক করে দেব। সত্যি বলতে রিয়াকেও আমার খুব ভালো লাগে, হয়তো বা পবিত্র বন্ধনের টান। কিন্তু আমি কোথায় যেন একটা বাধা পাই। রিয়ার সামনে গেলে আমার হার্টবিট 100-এর উপরে উঠে যায়। আমি রিয়ার সামনে গেলে নিজেকে সামলানো অনেক কষ্টকর হয়ে যায়। আমি জানি না আমার ভাগ্যে কি আছে। আর বৃষ্টিকেই বা কি করে বলি এইসব। দুইজন আমার জীবন জুড়ে, কিন্তু আমি তো কাউকে দূরে ঠেলতে পারছি না। এসব ভাবতে ভাবতেই আমার সামনে সাগর চলে এলো। আরিয়ান, কি ভাবতেছিস? আরে তুই চলে এসেছিস, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই খুব টেনশনে আছিস। আরে না, তেমন কোনো টেনশন নেই। আচ্ছা, তোর জিএফ কে আসতে বলছিস তো? হুম, আমি ফোন করে বলেছি পার্কে একটু দেখা করার জন্য। এরপর আমি আর সাগর একটা রিক্সা নিলাম। রিক্সা করে সোজা পার্কে চলে গেলাম। আমরা রিক্সা থেকে নেমে সাগর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দিল। আমি দিতে চাইছিলাম, কিন্তু সাগর জোর করে দিয়েছে। কিছু দূর থেকে একটা মেয়ে বোরকা পরা দাঁড়িয়ে আছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এবার বুঝতে পারলাম এটা সাগরের জিএফ। সাগর আর আমি কাছে গিয়ে সাগরকে মেয়েটাকে দেখিয়ে আসলো। এরপর মেয়েটি আমাকে সালাম দিল। আমিও সালাম নিয়ে দুজনকে একসাথে বসিয়ে আমি বললাম, আচ্ছা এখন বলো, তোমরা কি একে অপরকে ভালোবাসো? আমার কথা শুনে মেয়েটা বলল, হুম ভাইয়া, আমি খুব ভালোবাসি সাগরকে, কিন্তু ও তো আমায় ভালোবাসে না। না আপু, এটা তোমার ভুল ধারণা। তুমি কি সাগরের মনের খবর জানো? তুমি যতটুকু ভালোবাসো এর থেকে অনেক বেশি ভালোবাসে সাগর তোমাকে। প্রতিদিন তোমার কথা আমাকে বলে। ওই দিন তো তোমার কথা বলে কান্না করছিল। তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছিল। আসলে কি বিষয়টা সত্য? আরে না ভাইয়া, আমি তো যাতে সাগর আমার কাছে এসে বলুক আমি ওকে ভালোবাসি, তাই বিয়ের কথাটা বলেছি। কিন্তু বোকাটা তো বুঝতেই পারছে না। কি সাগর, তোকে আমি বলেছিলাম না? আমার কথা ঠিক হলো তো? এবার বল, তোরা বিয়ে কবে করবি? সাগর তার জিএফ এর কথা শুনে এখনো হাঁ করে হাসছে। হয়তো সাগর এটা বিশ্বাসই করতে পারছে না। সাগরের মুখে আমি অনেক হাসি খুশির ছাপ দেখতে পাচ্ছি। এটা আমার শান্তি লাগছে। আমার বন্ধু একটা এখন অনেক খুশি। আচ্ছা ভাইয়া, বলছি কি, বিয়ে এসব বিষয়ে আমরা পরে আলোচনা করতে পারবো। এখন আমি আসি। আসলে বাসা থেকে আমি কিছু বলে আসি নাই, তাই এখন যেতে হবে। এই বোকা, তুই রাতে ফোন করবা না? আমার কাছে এখন আসি। আমি সাগরের জিএফ এর কথা শুনে হাসতেছিলাম। সত্যি মেয়েটা খুব মিষ্টি। সাগরের সাথে বেশ ভালো মানিয়েছে। সারাদিন আমি বাসায় ফিরি নাই। আমি না চাওয়া সত্ত্বেও সাগর আজ আমাকে রেস্টুরেন্টে ঢুকে অনেক কিছু খাওয়ালো। কিন্তু অনেক কিছুর মধ্যে যে ড্রিঙ্কটা ছিল সেটা আমি বুঝতে পারি নাই। আমি তো কোক মনে করে খেয়ে ফেলেছি। প্রথম প্রথম কিরকম যেন লাগছিল, পরে আমার শরীরের নেশা জেগে উঠেছে। আমি এরকম করে 3 বোতল শেষ করে দিলাম। অবশেষে আমি মাতাল হয়ে গেলাম। সাগর আমাকে ধরে আমাদের বাসার সামনে এনে আমার অবস্থা দেখে বুঝতে পারলো যে এই অবস্থায় আমি বাসায় যেতে পারবো না। তখন আমার পকেট থেকে আমার ফোনটা বের করে রিয়ার নাম্বারটা খুঁজে রিয়াকে ফোন দিয়ে নিচে আসতে বলল। রিয়া আমার ফোন থেকে সাগরের ফোন করেছে এটা শুনে তাড়াতাড়ি করে নিচে এসে দেখে এবং আমাকে ধরে দাঁড়িয়ে আছে সাগর। এরপর রিয়ার কাছে এসে বলল, কি হয়েছে? এরকম কি করে হলো? ভাবি, আরিয়ান আজকে একটু ভুলে অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। আপনি ওকে নিয়ে যান, আর এই নিন ওর ফোনটা। এরপর রিয়া ওর কাঁধে ভর করে আমাকে রুমে নিয়ে আসলো। আমি রুমে গিয়ে মাতাল অবস্থায় বিছানায় গা এলিয়ে দিলাম। আমি এবার রিয়াকে মাতাল অবস্থায় বললাম, এই মেয়ে, কে তুমি? আরিয়ান, আমি রিয়া, তোমার বউ। আমার বউ? এই বউ, আমার কাছে এসে বলছি। এরপর রিয়া আমার কাছে আসছে। আমি রিয়াকে এক টান দিয়ে আমার বুকের কাছে এনে এরপর ওকে মাতাল অবস্থায় আদর করতে লাগলাম। রিয়া একটুও বাধা দিচ্ছে না। রিয়া হয়তো মনে মনে এটাই চাইছিল। আমি আবেগের বশে মাতাল হয়ে রিয়া আর আমি মিলনে আবদ্ধ হলাম। আমি একসময় রিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমার মাথাটা অনেক ব্যথা করছে। পাশে তাকিয়ে দেখি রিয়া নেই। আমি এবার যখন উঠতে যাব, তখন যেটা দেখলাম
এটা দেখার পর আমার মাথাটা ঘুরে উঠল, কারণ বিছানায় শুধু হালকা একটা কাঁথা আছে আর আমার পরনে কোনো কাপড় নেই। এটা দেখার পর আমি অনেক ভয় পেলাম। এটা কিভাবে সম্ভব? আমার পরনে কাপড় কোথায় গেল? কালকে কি হয়েছিল? আমার মাথাটা অনেক ব্যথা করছে। আমি এবার তাড়াতাড়ি করে আমার কাপড়গুলো পরে নিলাম। এবার বিছানা থেকে নেমে যখনই ওয়াশরুমের দিকে যাব, তখনই ওয়াশরুম থেকে দেখলাম রিয়া বের হলো। রিয়াকে এই অবস্থায় দেখব আমি কখনো আশা করি না। রিয়া আমার কাছে এসে বলে, আরিয়ান, কি হলো? তুমি এভাবে পেছন ফিরে আছো কেন? আপনি এই অবস্থায় শুধু একটা টাওয়াল পরা? আপনি তাড়াতাড়ি করে আপনার কাপড় পরে নিন প্লিজ। সমস্যা কি? আমি তো তোমার বউ। এত লজ্জা পাওয়ার কি আছে শুনি? আমি জানি না। আচ্ছা, কাল কি হয়েছিল এমন যে আমার পরনে কাপড় ছিল না? এটা আমি বুঝলাম না। নিশ্চয়ই আপনি কিছু করেছেন। দূর যাও তো, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। মানে? কিসের লজ্জা? আর কি বলতে পারবেন না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার কি কিছুই মনে নেই আরিয়ান? কাল আমাদের বাকিটা বলল। আমি ভাবির কথা শুনে মনে হলো পুরো আসমান আমার মাথায় যেন ভেঙে পড়ল। হে আল্লাহ, আমি মাতাল অবস্থায় কি করে ফেললাম এটা? আমার রাতের সব কিছু এবার মনে পড়ে গেছে। নিজেকে এখন একটা অপরাধীর মতো লাগছে। কিন্তু রিয়া তো এইসব কখনো চায় না। তাহলে রিয়া আমার সাথে মিল করলো কেন? আমি তো সেটাই বুঝতেছি না। আমি এবার মাথা নিচু করে রিয়াকে বললাম, ভাবি, আমাকে মাফ করে দেন। আমি আসলে ইচ্ছে করে এইসব করতে চাইনি। কি বলছো তুমি এইসব? ইচ্ছে করে বা অনিচ্ছা করে করেছো তো? এটার জন্য মাফ কেন চাইছো তুমি? আর আমি ইসলামী শরিয়ত অনুযায়ী তোমার এখন বউ। তোমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি নিজেকে কেন দোষী করছো? একজন বিবাহিত মেয়ে তার বরের কাছে কি চায়? শুধুমাত্র ভালোবাসাটুকুই তো চাই। আচ্ছা আরিয়ান, এত কিছু না ভেবে তুমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নাও। আমি এবার নিচে গিয়ে আম্মুকে নাস্তার কাজে সাহায্য করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আসলে এটা আমি কি করেছি? এটা ভালো হয়েছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কেমন জানি নিজেকে অপরাধীর মতো লাগছে। ওয়াশরুমে অনেক সময় ভিজলাম। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জ করে নিচে গেলাম। সবার সাথে নাস্তা করতে লাগলাম। রিয়া হঠাৎ খাওয়ার মাঝেই উপরে গেল। কি জন্য গেল আমি সেটা জানি না। রিয়া উপরের রুমে ঢোকার পর দেখলো যে আমার ফোনটা বাজছে। এবার রিয়া ফোনটা হাতে নিতেই দেখে বৃষ্টি নাম সেভ করা একটা নাম্বার থেকে ফোন আসছে। এই বৃষ্টি নামটা রিয়া দেখে তার বুকের ভিতরে চিনচিনে ব্যথা অনুভব করলো। কে এই বৃষ্টি? আরিয়ানের কাছে কি জন্য ফোন করেছে? রিয়া ফোনটা ধরবে নাকি ধরবে না বিপাকে পড়ে গেল। অবশেষে রিয়া ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে মহিলা কণ্ঠ আসছে। যেটা বলল সেটা শুনে রিয়ার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। বাবু, তুমি ফোন কেন ধরছো না? তোমাকে আমি কত মিস করছিলাম। রিয়া এটা শোনার পর তার কাছে মনে হলো তার পুরো পৃথিবী উল্টে গেছে। রিয়া এবার বিছানায় মুখ গুজে অঝরে চোখের পানি ফেলছিল। এইদিকে আমি রিয়া উপরে গেছে, অনেক সময় হয়ে গেছে। ওপরে কি এমন করছে তা দেখার জন্য আমি নাস্তা রেখে ওপরে গিয়ে রুমে ঢুকে দেখি যে রিয়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। আমি আরো ভয় পেলাম এটা দেখে। আমার ফোনটা নিচে পড়ে আছে। রিয়াকে এইভাবে কান্না করতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? আমি তো রিয়াকে ভালোবাসি না। তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? সে উত্তর আমার জানা নেই। রিয়া, আমি যে রুমে এসেছি এটা এখনো খেয়াল করে নাই। এবার আমি বাধ্য হয়ে বললাম, কি হলো? আপনি কান্না করছেন কেন? আমার কণ্ঠ শুনে রিয়া তার চোখের পানিগুলো মুছতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর আমার দিকে জোর করে একটা হাসি এনে বলল, কই, কান্না করছি না তো। দেখি, এই দেখো আমি হাসছি। মিথ্যা কথা কেন বলেন? আমি তো সবই দেখেছি। আর আপনি আমার ফোন নিয়ে কার সাথে কথা বলেছিলেন? এই বলে আমার ফোনটা নিচে পড়ার বন্ধ হয়ে গিয়েছিল। তাই আবারও ওপেন করে দেখি বৃষ্টির নাম্বার থেকে ফোন এসেছিল। এবার আমি মনে মনে যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে। আমি এবার নিচের দিকে তাকিয়ে আছি। কোন মুখে আমি রিয়াকে বৃষ্টির কথা বলবো? উনি নিজের চোখের পানিগুলো মুছে আমার কাছে এসে আমার হাতটা চেপে ধরল। আমি এটা দেখে একটু চমকে উঠলাম। এরপর নিজেকে একটু সামলে নিয়ে আমি ওনার দিকে তাকিয়ে দেখি ওনার চোখে এখনো পানি। উনি আমাকে নীরবতা থাকতে দেখে বললেন, আরিয়ান, তোমার যে জিএফ আছে আমাকে অন্তত একটুবার বলতে পারতে। কি অপরাধ ছিল আমার? আমি তো শুধু তোমার থেকে একটু ভালোবাসা চেয়েছিলাম। তোমাদের কথাটা আমাকে আগে জানালে সত্য আমি তোমাকে বিয়ে করতাম না। আমি এখন কি করব আরিয়ান, তুমি বলে দাও।
আমি এবার ওনার দিকে তাকিয়ে বৃষ্টির সাথে যা হবার যা হয়েছে সবকিছু রিয়াকে খুলে বললাম। রিয়া আমার কথাগুলো শুনে আমার হাত থেকে আমাকে বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে বলল, আরিয়ান, হয়তো আমার ভাগ্যে সংসার জীবনটা নেই, তাই তো এমন হয়েছে। তুমি বৃষ্টিকে বিয়ে করো, সমস্যা নেই। আমি না হয় তোমার সারা জীবন সেবা করেই যাব দূর থেকে। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের মাঝে কখনো আসবো না। রিয়া কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। রিয়া আমার থেকে দূরে চলে যাবে, কিন্তু আমার মনের ভিতরে এত অস্থির অস্থির কেন করছে, আর এত কষ্ট কেন হচ্ছে? সত্য বলতে আমার এরকম কষ্ট কখনো হয় নাই। আমি কি রিয়াকে ভালোবেসে ফেললাম নাকি? না না, এসব আমি কি বলছি? এটা কি করে সম্ভব? আমি তো বৃষ্টিকে ভালোবাসি। তাহলে রিয়ার জন্য এত কষ্ট কেন হচ্ছে? এটা হয়তো পবিত্র বন্ধনের জোর। রিয়া অন্যদিকে মুখ করে কান্না করছে। আমি যে রিয়াকে ধরে সান্ত্বনা দেব সেই সাহসটাও পর্যন্ত পাচ্ছি না। রিয়া এইসব বলে হঠাৎ ধুম করে ওয়াশরুমে চলে গেল। না না, আমি আর এসব ভাবলে চলবে না। বৃষ্টিকে বলি আমি আগামী সপ্তাহে আমরা বিয়ে করব। এই বলে বৃষ্টির নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই বৃষ্টি রিসিভ করলো। কিছু বলছে না, মনে হচ্ছে ওপাশ থেকে কান্না করছে কেউ। আমার তো এবার ভয়ে গলা শুকিয়ে গেছে। বৃষ্টি আবার কিছু জেনে যায়নি তো? না, ভাবি তো কিছু বলে নাই আশা করি। আমি এবার বললাম, হ্যালো বৃষ্টি, কি হলো? কিছু বলছো না যে তুমি? কি হয়েছে? না কিছু না। কি করছো আরিয়ান? আমি খুব ভালোভাবে ওপাশ থেকে নাক টানার শব্দ শুনতে পাচ্ছি। আমি এবার বললাম, বৃষ্টি, তোমার কি হয়েছে বলো আমাকে। আর একটা গুড নিউজ আছে তোমার জন্য। গুড নিউজ? কি গুড নিউজ বলো আরিয়ান। আগামী সপ্তাহে আমরা দুজন বিয়ে করছি। তুমি খুশি তো বৃষ্টি? কি, আমরা বিয়ে করছি? অবশেষে আমার আরিয়ানকে আমি নিজের করে পাবো। আমি তো এই সময়টার অপেক্ষায় ছিলাম এতদিন। বাবু, আমি আজ খুব খুশি। এই সময় তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। পাগলি, আর অল্প কয়েকদিনের বিষয় তো, তখন যত ইচ্ছে ধরবে। শোনা, অনেক কাজ আছে, এখন তাহলে রাখি। হুম, সাবধানে থেকো। আই লাভ ইউ। বৃষ্টি ফোনটা কেটে দেওয়ার পর আমি বিছানায় বসে ভাবছিলাম বৃষ্টি কত খুশি আজ। হঠাৎ ওয়াশরুম থেকে রিয়া বের হয়ে আসলো। আমি এবার ওর দিকে তাকিয়ে দেখি চোখে মুখে পানি দিয়েছে, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। রিয়া আমার পাশে এসে বসলো। আরিয়ান, একটা কথা ছিল। আসলে তোমার আর বৃষ্টির বিয়েতে আমি থাকতে চাই। তুমি চিন্তা করো না, আমি যে তোমার বিয়ে করা বউ সেটা আমি কখনো বলবো না। আমি বলবো আমি তোমার ভাবি। তাই কোনো টেনশন করো না, আমি তোমাদের দুজনকে একসাথে মিল করে দিতে চাই। আরিয়ান, আমার এই অনুরোধটা রাখো প্লিজ। কিন্তু, কিন্তু কোনো কিন্তু নয়। আরিয়ান, আমার উপরে বিশ্বাস রাখতে পারো, আমি এমন কিছুই করব না যাতে তোমার বিয়েটা ভেঙে যায়। তুমি নিশ্চিত থাকতে পারো। এই বলে রিয়া আমার সামনে মিথ্যা একটা হাসি দিয়ে নিচে চলে গেল। আমার এত কেন কষ্ট হচ্ছে? রিয়া আমার সামনে আসলে আমার মনের মধ্যে অস্থিরতা কাজ করে, কিন্তু এরকমটা কেন হয় সেই উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমি এবার ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছি, আমার জীবনে এরকম একটা সময় আসবে সেটা আমি কখনো জানতাম না। আমার সাথে এটা কেন হচ্ছে? আসলে আমার ভাগ্যে কি রিয়া আছে নাকি বৃষ্টি আছে? মাথায় অনেক কথা ঘুরপাক খাচ্ছে। খুব টেনশনে আছি, কি যে হবে। এইদিকে রিয়াকে এই অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারি না। নিজের কাছে অনেক কষ্ট লাগে। অপরদিকে বৃষ্টির হাসি মুখটা দেখলে আমার সব কষ্ট ভুলে যায়। আমি এবার কি করব? হে আল্লাহ, আমাকে পথ দেখাও। আমি কোন দিকে যাব? মনের সুখে ছাদের কোণে বসে বৃষ্টি আর ভাবির কথা ভাবছিলাম, আর পকেট থেকে সিগারেট বের করে নিকোটিনের ধোঁয়া বাতাসের সাথে ওড়াচ্ছি। বিষয়টা খুব ভালোই লাগছে। আমার এখন একমাত্র সিগারেটই হচ্ছে ভালো বন্ধু। আমি একে একে 2 প্যাকেট সিগারেট শেষ করলাম। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে একটা টি-শার্ট পরে নিলাম। এরপর মোবাইলটা হাতে নিয়ে নিচে গিয়ে দেখি ভাবি আম্মুর সাথে রান্নাঘরে কাজ করছে। আমি কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গেলাম। ভাবি আমাকে কিছু বলতে চেয়েও পারল না। আমি বাসা থেকে বের হয়ে সাগরকে ফোন দিলাম। এরপর বললাম যে করিম চাচার দোকানে আসতে। যেই বলা সেই কাজ, সাগর কিছুক্ষণ পরে দোকানে আসলো। কি অবস্থা তোর? আমার অবস্থা কি আর? আমি তো এমনিতেই শেষ, আমার অবস্থা জেনে কি হবে? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছুই ঠিক নেই। আজ ভাবি সাগরকে সবকিছু খুলে বললাম। ও মাই গড, এবার কি হবে? ভাবি তো সব জেনে গেছে। কি আর হবে? ভাবি বলেছে বৃষ্টির সাথে নাকি আমাকে মিল করিয়ে দেবে।
সাগর আমার কথা শুনে ওর চোখগুলো যেন বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সাগর হয়তো এটা মানতে পারছে না। কি করেই বা মানবে? একজন বিয়ে করা বউ কখনো তার বরের ভাগ কাউকেই দিতে চাইবে না। সাগরের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা করে বাসায় চলে আসলাম। আমার কাছে এখন খুব কষ্ট লাগে, কারণ ভাবি আমার সাথে আর তেমন একটা কথা বলে না, মনে হয় সবসময় ইগনোর করে। এটা দেখে আরো বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আমি ভাবিকে কিছু বলতেও পারি না। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনও চলে আসলো। বিয়ের বিষয়ে আম্মু কিছুই জানে না। আম্মু জানলে কখনোই বিয়ে হতে দেবে না। রিয়া আর আমি আম্মুকে কোনো রকমে বলেছি যে আমরা ঘুরতে যাচ্ছি। তারপর আমরা দুজনে বের হলাম। দেখি ওর চোখে পানি। আমি তো নিরুপায়, কিছুই বলতে পারছি না। আমি একটা পাঞ্জাবি পরেছি আর রিয়া একটা শাড়ি পরেছে। শাড়িটা খুব সুন্দর। কেউ কোনো কথা বলছি না, উভয়ের মধ্যেই নীরবতা বিরাজমান। 20 মিনিট পরে রিকশা বৃষ্টিদের বাসায় পৌঁছে গেল। ওদের বাসার ভেতরে ঢোকার পর রিয়া বৃষ্টিকে দেখে জড়িয়ে ধরল। আমি তো ওদের কাণ্ড দেখে অবাক। বৃষ্টি কিভাবে রিয়াকে চেনে? বিষয়টা আমার মাথায় ঢুকছে না। আরিয়ান, আমি রিয়া ভাবিকে নিয়ে রুমে যাচ্ছি, তুমি এখানে বসো। আমি সবাই বসে পড়লাম। বাইরে কোনো কিছু সাজানো নেই, কিন্তু ভেতরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিবেশী তেমন আসে নাই, খুব অল্প এসেছে, কারণ আমি বৃষ্টিকে বলেছিলাম শুধু অল্প আয়োজন করার জন্য। রিয়া মনে হচ্ছে বৃষ্টিকে সাজাচ্ছে। আমি সবার সাথে টুকটাক কথা বলছি। আরো কিছু সময় পর কাজী সাহেবও চলে আসলো। 10 মিনিট পর বৃষ্টিকে এসে আমার সাথে বসানো হলো। বৃষ্টি তো লম্বা একটা ঘোমটা দিয়ে বেনারসি পরে বসে আছে। আমি তো কিছুই দেখছি না। অনেক চেষ্টা করলাম বৃষ্টির মুখটা দেখার জন্য। না, অবশেষে পারলাম না দেখতে। এবার সবাই এগিয়ে এসে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। লাস্টে আমাকে কবুল বলতে বলল। আমিও চারিদিকে তাকাচ্ছি, রিয়া কোথায়? রিয়াকে কেন আমি দেখছি না? রিয়াকে দেখতে না পেয়ে মনের মধ্যে আর কষ্ট অনুভব করলাম বেশি। কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে অবশেষে কবুল করে দিলাম। এবার কাজী সাহেব বলল, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলো। বিয়ের কাজ শেষ হওয়ার পর পর্দার পাশ থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। আমি ওপরের দিকে তাকিয়ে দেখি আমি যেন আকাশ থেকে পড়লাম। এটা কি করে হতে পারে? আমার সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে। তাহলে যার সাথে বিয়ে হয়েছে সে কে? আমার সাথে যার বিয়ে হয়েছে, আমি ওর মাথা থেকে কাপড়টা সরিয়ে তো অবাক। কারণ এটা আর কেউ না, রিয়া। রিয়ার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু এরকমটা কেন হয়েছে? আমি তো এটা চাইনি। তাহলে কেন হলো এরকম? আমি এবার বসা থেকে উঠে সোজা বৃষ্টির কাছে গিয়ে বললাম, কেন করেছো তুমি? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম কোন কারণে করলে বৃষ্টি? আরিয়ান, আমি যে তোমাকে বিয়ে করলে আমার আপু তো অনেক কষ্ট পেত। তুমি কি জানো সেটা? রিয়া হচ্ছে আমার চাচাতো বোন। আমি সত্যি তোমাদের বিয়ে হয়েছে জানতাম না। ওই দিন আমি ফোন করেছি, রিয়ার কণ্ঠ শুনে বুঝে ফেলেছি। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম রিয়া তোমার বউ। আমি যেমন তোমাকে খুব ভালোবাসি, তেমনি আমি আমার আপুকেও ভালোবাসি। আমি পারতাম না আমার আপুকে দূরে ঠেলে দিতে, তাই আমি এটা তোমার ভালোর জন্যই করেছি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো কিনা জানি না। বিশ্বাস করো, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার আপুর জন্য না হয় আমি এতটুকু স্যাক্রিফাইস করেছি। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। সব কিছু জেনে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার বৃষ্টি রিয়াকে হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসলো। এরপর রিয়ার হাত আমার হাতে এক করে দিয়ে বলল যে, আরিয়ান, আমার আপুটাকে কখনো কষ্ট দিও না তুমি। আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, রিয়া আপুর মধ্যে আমাকে খুঁজে পাবে। তাই আমি চাই তুমি রিয়াকে নিয়েই সুখে থাকবে, ওকে কখনো কষ্ট দেবে না। আমাকে কথা দাও আরিয়ান। আমি বৃষ্টির কথা দিয়ে চোখ দিয়ে পানি পড়ছে। বৃষ্টি যে এমন একটা কাজ করবে আমি কখনো সেটা ভাবতেও পারি নাই। কিন্তু এটা কি বৃষ্টি ভালো করেছে? হয়তো ভালো করেছে। কি হলো আরিয়ান, তুমি কি কিছু ভাবছো? আমাকে কথা দাও, আমার আপুকে কখনো কষ্ট দিবে না তুমি। বৃষ্টি, তোমার জন্য আমি সব করতে রাজি আছি। তুমি চিন্তা করো না, আমি রিয়াকে কখনো কষ্ট দেব না, সুখে থাকবো। কিন্তু তুমি? পাগল, আমি তো আছি তোমাদের পাশে, কোনো চিন্তা নেই। আর রিয়া আপু, শোনো, সামনে কিন্তু আমার বাসায় আসলে বেবি নিয়ে আসতে হবে। বৃষ্টি না চাইতেই ওর মুখ থেকে মিথ্যা একটা হাসি দিয়ে ওর কথাটা বলল। বৃষ্টির কথা শুনে সবার চোখে পানি, আমি দেখতে পাচ্ছি। এরপর বৃষ্টি তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার কাছে খুব কষ্ট হচ্ছে বৃষ্টির জন্য।
শেষ পর্যন্ত আমি বৃষ্টিকেও পেলাম না। তবে বৃষ্টি, তুমি চিন্তা করো না, আমি তোমার কথা রাখবো। কখনো আমি রিয়াকে কষ্ট দেব না, সব সময় সুখে রাখবো। এরপর আমার না চাওয়া সত্ত্বেও সবার থেকে বিদায় নিয়ে বৃষ্টিদের বাড়ি থেকে উঠে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি আর রিয়া আসার সময় একে অপরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না, রিয়া যে বৃষ্টির চাচাতো বোন হয়, তাহলে ভাইয়ার বিয়ের সময় বৃষ্টিকে কেন আমি দেখলাম না? মাথায় কিছুই কাজ করছে না। রিয়া আর আমি গাড়িতে বসে আছি। গাড়ি তার আপন গতিতে চলছে। ২০ মিনিটের মধ্যে বাসার ভেতরে। আমার ভয় করছে, আম্মু এই অবস্থায় দেখলে কি বলবে? রিয়ার সাথে আমার ২ বার বিয়ে হয়ে গেল। কি হাস্যকর বিষয়, তাই না? অবশেষে দরজার সামনে কাঁপা কাঁপা হাতে বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দেয়। আমি দাঁড়িয়ে আছি, পুরো বরের পোশাকে। আম্মু আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ান, এই অবস্থা কেন? রিয়া কোথায়? আম্মু, আমি বিয়ে করে ফেলেছি। হোয়াট? আরিয়ান, তোর কি মাথা ঠিক আছে? কি বলছিস এইসব? আর রিয়া কোথায়? এবার পেছন থেকে রিয়া বের হয়ে আসলো। রিয়াকে দেখতে পেয়ে আম্মুর মুখে হাসি ফুটে উঠল। আম্মু এখনো আমাদের বিয়ের পোশাকে দেখে কিছুই বুঝতে পারছে না। আমরা ভেতরে ঢুকে আম্মুকে সবকিছু খুলে বলার পর আম্মু আমার উপরে রাগী ভাবে তাকিয়ে আছে। বুঝতে পারলাম আম্মু আমার উপরে খুব রাগ করেছে। সরি আম্মু, আর হবে না। সত্য আমার তোমাকে জানানো উচিত ছিল। আম্মু আমার কথা কিছুতেই শুনতে চাইছে না। যখন রিয়া সবকিছু বুঝিয়ে বলল, তখন আম্মু ঠিক আবার আগের মতো হয়ে গেছে। আমি কিছুই বুঝলাম না। আম্মু আমাকে বলল ০.৫ ঘন্টা ছাদে থাকতে। আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। ভাবছি আমার ভাগ্য কি রিয়াই ছিল তাহলে? হুম, আমার ভাগ্যে আসলে রিয়াই ছিল। না হলে রিয়ার সাথে আমার ২ বার বিয়ে হতো না। হয়তো আল্লাহ এটাই চেয়েছে। এরপর ০.৫ ঘন্টার ওপর এখনো দাঁড়িয়ে থাকার পর নিচে এসে দেখি আম্মু বলল রুমে যাওয়ার জন্য। যাক, ভালো হলো। প্রথমবার নিজের ইচ্ছে মতো বাসর করতে পারি নাই। এবার অন্তত করতে পারবো। কিন্তু রিয়াকে একটু কষ্ট দেব। রিয়া প্রথমে আমাকে যে কষ্টগুলো দিয়েছে, কাউকে কষ্ট দিলে কেমন লাগে সেটা ওকে বুঝিয়ে দেব। আমি এবার দরজা ফাঁক করে একটু ভিতরে ঢুকে গেলাম। রিয়া খাটে বসে আছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। হয়তো এসব আম্মু করিয়েছে। রিয়া খাট থেকে নেমে আমাকে সালাম করতে যাবে। আমি বললাম, তোমার জায়গায় এখানে নয়, আমার বুকে। আচ্ছা যাও, অজু করে এসো তাহলে। অজু কেন করব? আজকে আমাদের জীবনের নতুন সূচনা। আর তাই আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া চাইতে হবে না? এরপর রিয়া আর আমি অজু করে নামাজ পড়ে নিলাম। আমি এরপর বারান্দায় চলে গেলাম। রিয়া চেঞ্জ হতে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছি। এখান থেকে বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে। আজকের চাঁদটা খুব সুন্দর। কিন্তু এর থেকে বেশি সুন্দর তো রিয়া। ওর মায়াবী চেহারা দেখে তো আমার খুব ভালো লাগে। এসব ভাবছিলাম, হঠাৎ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল রিয়া। আমি বুঝতে পারলাম আমি কিছুই বলছি না, রিয়াকে একটু কষ্ট দিয়ে দেখি কি করে। আমি পেছনে ফিরে বললাম যে, কি, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? রিয়া আমার মুখ থেকে এই কথা শুনে যেন ওর মুখের হাসিটুকু চলে গেল। আমি বুঝতে পারলাম আমার কথায় রিয়া কষ্ট পাইছে। রিয়া এবার নিজেকে সামলে নিয়ে আমার হাত ধরায়। আরিয়ান, কি হয়েছে তোমার? তুমি এরকম কথা কেন বলছো? তুমি কি কোনো কারণে আমার উপরে রাগ করেছো? ছাড়েন তো আমার হাত। আপনি একদম আমার হাত ধরবেন না। আর বেশি কথা না বলে যান, গিয়ে বিছানায় শুয়ে পড়েন। রিয়া এবার আমার কথায় কান্না করে দিল। প্লিজ আরিয়ান, তুমি এমনভাবে বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ তো সবকিছু ঠিকঠাকই ছিল। তুমি হঠাৎ কেন এমন করছো? ঠিক আছে, আপনি রুমে থাকেন, আমি গেলাম। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। রিয়া আমাকে কান্না জড়িত কণ্ঠে ডাকছিল পেছন থেকে। আমি ওর কথা না শুনে চলে আসলাম ছাদে। আমার নিজের কাছেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব? ওকে তো বোঝানো উচিত কাউকে কষ্ট দিলে কেমন লাগে, সেটা ওর বোঝা উচিত। তাহলে পরবর্তীতে এমন কষ্ট কখনো দেবে না। পাগলিটা তো জানে না ওর জন্য বড় সারপ্রাইজ ওয়েট করছে। মনে হয় ০.৫ ঘন্টা ছাদে ছিলাম। না, এবার মনে হয় একটু বেশিই করে ফেলেছি। রুমে গিয়ে দেখি পাগলিটা কি করছে। রুমে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে চমকে দেব একেবারে। ছাদ থেকে নেমে রুমে গেলাম। রুমে যাওয়ার পর রিয়াদকে দেখতে পারছি না। বিছানার দিকে তাকালাম, রিয়া নেই। বারান্দার দিকে তাকালাম, সেখানেও নেই। এবার ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি ভালোভাবেই বুঝতে পারছি
রিয়া খুব করে কান্নাকাটি করছে। আমি আস্তে করে পেছন থেকে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরলাম। রিয়া মনে করেছে অন্য কেউ জড়িয়ে ধরেছে। এই বলে যখনই চিৎকার দিবে, আমি আমার ঠোঁট দুটো ওর ঠোঁটে এক করে দিলাম। রিয়া কান্না ভেজা চোখগুলো যেন বড় বড় করে আছে। রিয়া হয়তো বিশ্বাসই করছে না এটা আমি করতে পারি। তার কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। রিয়ার মুখে এবার হাসি ফুটল। লজ্জার ছাপ দেখতে পাচ্ছি ওর মুখে। আমি ওকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বিছানায় নিয়ে আসলাম। বিছানায় এনে রাখলাম। এরপর রিয়া আমাকে আমার কলার ধরে এক টান দিল। রিয়া যে এমন একটা কাজ করবে আমি সেটা কখনো ভাবিনি। আমি ব্যালেন্স হারিয়ে সোজা রিয়ার উপরে পড়লাম। এখন আমি আর রিয়া দুজন দুজনের অনেক কাছে। আমরা দুজন এতটাই কাছে যে ওর ঘন নিঃশ্বাস ফেলছে আমি সেটা বুঝতে পারছি। এরপর রিয়া বলল, লাইট অফ করতে। আমি আমার বইয়ের কথায় লাইট অফ করে দিলাম। এরপর কি ঘটলো সেটা না হয় আমাদের মধ্যেই থাক। অবশেষে রিয়ার সাথে ২ বার বাসর করলাম। কি ভাগ্য আমার! সকালে চোখ যেন পানি পড়ছে। আমি তাড়াতাড়ি করে উঠে দেখি, এমা! প্রথমে ভাবলাম ছাদটা ছিদ্র হয়ে গেছে, তাই বৃষ্টি পড়ছে। পরে দেখি একটা পরী তার চুলগুলো দিয়ে আমার চোখে পানি ঝরাচ্ছে। এই পরীটা আর কেউ নয়, আমার রিয়া। রিয়া আমার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। আমি এবার ওকে ওর শাড়ির আঁচল ধরে এক টান দিয়ে আমার বুকে নিয়ে এসে পড়লাম। আমি রিয়ার দিকে তাকাচ্ছি। রিয়ার চোখ বন্ধ করে আছে। কি স্যার, সারা রাত তো ঘুমাতে দিলেন না, এখন আবার কি? আরে ধুর, তোমাকে তো দেখলেই আমার সবসময় আদর করতে মন চায়। যা দুষ্টু, আমার লজ্জা করছে খুব। বাবু এবার ছাড়ো, আম্মু এসে পড়বে। তাহলে একটা দাও। না বাবু, রাতে প্লিজ। আমি এবার রিয়ার মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। এরপর ওকে যখনই কিস করতে যাব, ওপাশ থেকে আম্মু বলল দরজা খুলতে। যেটা মনে মনে ধারণা করেছিলাম সেটাই হয়েছে। ধুর, আম্মু সব কিছুই একেবারে শেষ করে দিল। রিয়া আম্মুর কণ্ঠ শুনে আমার ওপর থেকে সরে গেল। এরপর দরজার সামনে গিয়ে দরজা খুলে দিল। কি রে রিয়া, আরিয়ান এখনো ঘুম থেকে ওঠে নাই? আরে দেখো না, তোমার ছেলেকে কতক্ষণ পর্যন্ত ডাকছি ওঠার জন্য, কোনো নামগন্ধই নেই। আম্মু এবার ভেতরে ঢুকে গেল। এরপর আমাকে দেখে যে আমি জেগে আছি। কি নবাব বাবা, আপনার ওঠার সময় এখনো হলো না নাকি? আম্মু, আমি তো সেই সকালে উঠে আসি। হয়েছে, আর বলতে হবে না, আমি জানি তুই যা শয়তান, এত সকালে তুই ওঠার ছেলে নয়। আমি আমার মেয়েকে নিয়ে নিচে গেলাম। তুই তাড়াতাড়ি নিচে আয়। রিয়া আমাকে ভেংচি কেটে আম্মুর সাথে নিচে চলে গেল। আমিও ইশারায় বুঝিয়ে দিলাম, ম্যাডাম আপনি ওপরে আসেন, তারপর আপনার ব্যবস্থা করছি। এভাবে অনেক মাস কেটে গেল। এই কয়েক মাসের মধ্যে আমার পরীক্ষার রেজাল্টও আসলো। রিয়া অনেক খুশি হয়েছে। আর রেজাল্ট ভালো হয় একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরিও পেয়েছি। এরই মধ্যে বৃষ্টির সাথে রিয়া ফোনে কথা বলতো। আমিও বলতাম, তবে আমার সাথে বৃষ্টি কথা বললে আমার বৃষ্টি কান্না করতো। যাই হোক, এভাবেই দিন কাটছিল। একদিন আমি অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ আম্মুর ফোন থেকে ফোন আসলো। আমি রিসিভ করার পর আম্মু তাড়াতাড়ি করে আমাকে বলল যে সে বাসায় আসতে। তাই আমি একটু ভয় পেয়ে গেলাম। আম্মু এভাবে কেন বলল? বাসায় কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? রিয়া ঠিক আছে তো? কতগুলো টেনশন মাথায় নিয়ে বসের থেকে একটু ছুটি নিয়ে বাসার সামনে গিয়ে বেল চাপতে দেওয়াই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, এভাবে আসতে বললে যে, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? আম্মু বলল তার সাথে উপরে যেতে। উপরে গিয়ে দেখি রিয়া শুয়ে আছে। রিয়াকে এইভাবে শুয়ে থাকতে দেখে আমি বললাম, কি হয়েছে? তুমি এইভাবে শুয়ে আছো কেন? রিয়া আমার কথা শুনে মুচকি মুচকি হাসছিল। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুও সেই রিয়ার মতোই হাসছে। বিষয়টা আমার কাছে বিরক্ত লাগছে। স্টপ, তোমরা হাসা বন্ধ করো। আম্মু, রিয়া এইভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে আমাকে বলো না। আমার তো খুব টেনশন হচ্ছে। বাবা, এত অস্থির হওয়ার দরকার নেই। তুই বাবা হতে চলেছিস। আমি আম্মুর কথা শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আম্মুর কথা শুনে মনে হলো আমি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলাম। আমার এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি বাবা হতে চলেছি। আমি এবার খুশি হয়ে জড়িয়ে ধরলাম রিয়াকে। জড়িয়ে ধরে একটা চুমু এঁকে দিলাম রিয়ার কপালে। এবার আম্মুর কথা মনে হলো। আম্মু তো সামনেই আছে। আমি একটু লজ্জা পেয়ে দাঁড়িয়ে গেলাম। ওকে পাগল ছেলে, দাঁড়িয়ে গেলি কেন? আমি চলে যাচ্ছি মিষ্টি আনতে। আর তুই এই সময় রিয়ার পাশে থাকবি। অত্যন্ত জরুরি তোর পাশে থাকা। এরপর রিয়াকে আবারও জড়িয়ে ধরলাম। রিয়াও আমাকে ২ হাতে জাপটে ধরলো। আমার কাছে কিরকম অস্থির অস্থির কাজ করছিল।
আমি এবার রিয়ার কানের কাছে গিয়ে বললাম, বাবু, আমি কি সত্যি বাবা হতে চলেছি? হুম, তুমি বাবা হতে চলেছ, আর আমি আম্মু হতে চলেছি। জানো, বাবা হওয়ার আমার আগে থেকে ইচ্ছে ছিল, অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হলো। আর হ্যাঁ বেবি, আজ থেকে তুমি আগের মতো চললে কিন্তু হবে না। তুমি সবসময় টেক কেয়ারে থাকবে। তুমি টেক কেয়ারে থাকলে আমার কলিজাটাও যে কেয়ার পাবে। স্যার, আমার টেক কেয়ারের মেডিসিন তো আপনি। আপনি আমার পাশে থাকলে আমি সবসময়ই ভালো থাকবো। এরপর রিয়া আর আমি আরো কিছু কথা বলে ওর অসময়ে চলে গেলাম। আমার সব দুঃখ কষ্ট দূর করতে পারে আমার কলিজাটা। এভাবেই দিন কাটছিল। রিয়াকে এখন আরো সব সময় বেশি টেক কেয়ার করি, ওকে সময় দিই বেশি। আমি নিজেও খেয়াল রাখি। পাগলিটা সবসময় কাজ করতে চায়, কিন্তু ওকে আম্মু কোনো কাজ করতে দেয় না। আর এই সময় ওর কোনো কাজ করাও বারণ। একদিন আমি খাওয়ার রুমে নিয়ে গেলাম, কারণ রিয়া তো এই অবস্থায় নিচে নেমে খেতে পারবে না। আমি জানি পাগলিটার অনেক খিদা লাগছে, কিন্তু ওর খিদা লাগলে আমার কিছু বলে না। আমি আর কিছু না বলে ওর পাশে গিয়ে বসে ওর সামনে খাবার ধরলাম। রিয়াকে আমি খাইয়ে দিচ্ছি। রিয়া আমার দিকে মায়াবী মুখে তাকিয়ে আছে। ওর চোখে আমি পানি দেখতে পাচ্ছি। মনে হয় এখনই ছেড়ে দেবে 2 ফোঁটা চোখের পানি। আমি ওর চোখের পানিগুলো মুছতে মুছতে বললাম, না সোনা, খাবার খাওয়ার সময় কাঁদতে নেই। আমি বলেছিলাম না তোমাকে আমি কখনো কষ্ট পেতে দেব না। আসলে এর আগে আমাকে তোমার মতো করে কেউ ভালোবাসে নাই, তাই খুশিতে চোখে পানি চলে আসছে। রিয়া পাগলিটা এত সহজ সরল দেখলে বোঝাই যায় না, কিন্তু ওর একটা কাজ আমার ভালো লাগে। যখন ওর রাগ হয় তখন ওর গালের 2 পাশটা টমেটোর মতো লাল হয়ে যায়। ওকে ওই অবস্থায় দেখতে অনেক বেশি কিউট লাগে। আমি রিয়াকে খাইয়ে দিলাম। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমিও খাই নাই, তাই রিয়া ওর হাতে আমাকে খাইয়ে দিল। এরপর আমরা একে অপরকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পর আমি রিয়াকে আমার বুকে নিয়ে শুয়ে পড়লাম। এখন তো রিয়া আমার বুক ছাড়া কোথাও ঘুমায়ই না। এভাবে আরো কয়েক মাস কেটে গেল। একদিন আমি অফিসে বসে আছি, কয়েকটা ফাইল ছিল, ওগুলো দেখছিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমি মোবাইলটি হাতে নিয়ে অনেক অবাক হলাম, কারণ আম্মু প্রায় 200+ কল আসছে। ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই কিছু বুঝতে পারি নাই। আমি একটু ভয় পেয়ে গেলাম। রিয়া ঠিক আছে তো? আমি আর এত কিছু না ভেবে ফোনটা ব্যাক করলাম। রিসিভ করার পর ওপাশ থেকে আম্মুর কান্না ভেজা শব্দ শুনতে আসলাম। আমার বউকে এবার চিনচিনে ব্যথা শুরু করলো। সবকিছু ঠিক আছে তো? আমি এবার আম্মুকে বললাম, আম্মু, তুমি কেন কান্না করছো? কি হয়েছে আম্মু, বলো না আমাকে। বাবা, রিয়াকে আমরা হাসপাতালে নিয়ে আসছি, তুই তাড়াতাড়ি চলে আয় হাসপাতালে। আমি ফোন কেটে দিয়ে এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বের হয়ে গেলাম। অফিস থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠলাম। আজ যেন পথ শেষই হচ্ছে না। আমার মনের মধ্যে খুব অস্থিরতা কাজ করছে। 10 মিনিট পর আমি হাসপাতালের ভেতরে গিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। আম্মু, কি হয়েছে? আমার রিয়া কোথায়? বাবা, রিয়া অপারেশন থিয়েটারে আছে, জানি না কি হবে। আম্মু, এসব কি করে হলো? আমি যখন ওপরের ছাদে যাচ্ছিলাম তখন তোদের রুম থেকে কান্নার শব্দ পাই। আমি রুমে গিয়ে দেখি রিয়া বিছানা থেকে পড়ে গিয়ে কান্না করছিল। আমাকে বারবার বলছিল, আম্মু, আমার খুব ব্যথা করছে, আমি আর পারছি না। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আম্মু, আমার রিয়া ঠিক হবে তো? ওর কিছু হবে না তো আম্মু? বাবা, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, রিয়া ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসে আছি, আম্মু আমার পাশে। রিয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমার রিয়াকে ঠিক করে দাও। মাথায় কিছুই কাজ করছে না। 1 ঘন্টা পর হঠাৎ অপারেশন রুম থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনলাম। বাচ্চার কান্নার শব্দ শুনে আমি দৌড়ে দাঁড়িয়ে গেলাম। আম্মু আমার হাত চেপে ধরেছে। 5 মিনিট পর ডাক্তার বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে এগিয়ে গিয়ে বললাম, ডাক্তার, রিয়া কেমন আছে? আপনার একটা কন্যা সন্তান হয়েছে। এরপর ডাক্তার যেটা বলল তা আমি শুনতে মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তার, রিয়া কেমন আছে? ডাক্তার আমার কথাটা শুনে মুখ গোমড়া করে রাখছে। এবার বলল, মিস্টার আরিয়ান, আই এম সরি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই বাঁচাতে। না, এটা হতে পারে না। আমার রিয়ার কিচ্ছু হতে পারে না। আমি নিজের চোখে আমার রিয়াকে দেখব। এই বলে আমি জোর করে কেবিনের ভেতরে ঢুকলাম। কেবিনের ভেতরে ঢুকে দেখি রিয়া ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে। আমার মেয়েটা তার পাশেই আছে। আমি এবার আলতো করে রিয়ার মুখে হাত রেখে বললাম, রিয়া, এই রিয়া,
তুমি ঘুমিয়ে আছো কেন? ওঠো, দেখো না, তুমি বলছিলে না আমাদের বেবি হলে তার সাথে খেলা করবে? দেখো, আমাদের সেই ছোট্ট রাজকন্যাটা পৃথিবীতে এসেছে। রিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার কথাগুলো বলার পর আমি রিয়াকে জড়িয়ে ধরে কান্না করলাম। আমার মেয়েটা আমার সাথেই কান্না করছিল। আম্মু ভেতরে ঢুকে দেখে আমি রিয়াকে জড়িয়ে ধরে কান্না করছি। আম্মু তার নাতিনকে কোলে নিয়ে কান্না করছে। হঠাৎ মনে হলো কেউ আমার মাথায় হাত দিল। আমি ওপরে তাকিয়ে দেখি রিয়া। আমি এবার ওকে জড়িয়ে ধরলাম। আমি জানতাম রিয়া আমার পাগলিটা আমাকে ছেড়ে যেতে পারে না। আমি তোমাকে ছেড়ে যেতাম না স্যার। তোমাকে ছেড়ে গেলে সারা জীবন তোমাকে কে জ্বালাতন করবে? তাহলে ডাক্তার বাইরে আমাকে এমন কেন বলেছে যে তুমি আর নেই? এটা কি তাহলে মিথ্যা ছিল নাকি? হুম, আমি ডাক্তারকে আগে থেকে বলে দিয়েছি যে আমার হাজবেন্ডকে আপনি এই নিউজটা দিবেন। আর এই নিউজটা দিয়ে আমি দেখতে চেয়েছিলাম আমার বরটা আমাকে ঠিক কতটা ভালোবাসে। তাই তাই বলে সবাইকে এরকম অবস্থায় ফেলেছো? দেখো, তোমার জন্য আম্মুও কান্না করছে। রিয়া এবার তাকিয়ে দেখে যে সত্যি কান্না করছে। রিয়া এটা দেখে তার কাছে বিষয়টা খারাপ লাগলো। এরপর আম্মুকে সরি বলল। আম্মু তার নাতিনকে নিয়ে বাইরে গেছে। এদিকে আমি রিয়াকে আমার বুকের সাথে জাপটে ধরলাম। রিয়া, আজ আমার খুব ভয় পাইছি। সত্যি তুমি যদি কোনোদিন আবার এরকম করো তাহলে আমি সত্যি নিজেই। বাকিটা বলার আগেই ঠোঁটে কিস বসিয়ে দিল রিয়া। আরিয়ান বাবু, এসব বলো না। আমি সরি, আমি কখনো আর এরকম কিছু করব না। তুমি মরার কোনো কথা বলতে চাইলে যেখানে আরিয়ান আছে সেখানে রিয়া থাকবে। যেখানে আরিয়ান নেই সেখানে রিয়া নেই। আর আমাদের মেয়েটা পুরো তোমার মতো কিউট হয়েছে, তাই না? না, তোমার মতো কিউট হয়েছে। তুমি যেরকম রাজকুমারী, সেই আমার মেয়েটাও তোমার মতো রাজকন্যা একটা। রিয়া কোনোভাবেই মানতে চাইছে না। এক পর্যায়ে আমরা তর্কাতর্কি করছিলাম। হঠাৎ করে কেউ একজন বলে উঠল, দুজনেরই মতো কিউট হয়েছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখি বৃষ্টি এই কথা বলে ভেতরে ঢুকলো। বৃষ্টিকে দেখে অনেক ভয় পেলাম। কিরকম শুকিয়ে গেছে মেয়েটা। ও শুকানোর কারণটা শুধু আমি, সেটা আমি ভালো করেই জানি। বৃষ্টি ভেতরে এসে বলল, আপু, অবশেষে মা হয়ে গেলি? ওরা দুই বোন কথা বলছে। আমি পাশে দাঁড়িয়ে আছি। ওদের কথা শেষে বৃষ্টি আমার দিকে ফিরে, আরিয়ান, কি ব্যাপার, তুমি এত শুকিয়ে গেছো কেন? খাওয়া দাওয়া কিছুই করো না নাকি? এখন তো বাবা হয়ে গেছো, আরো খুশি থাকার কথা। তো আমাদের মিষ্টি খাওয়াবে না? বৃষ্টির কথাগুলো কিরকম যেন চাপা কণ্ঠে বলল। আমি বৃষ্টির চোখে পানি দেখতে পাচ্ছি, কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। এরপর রিয়াকে তার মা বাবা হাসপাতালে তাদের নাতিনকে মেয়েকে দেখতে এসেছে। কয়েকদিন পর রিলিজ করে রিয়াকে নিয়ে বাসায় নিয়ে আসলাম। রিয়া এখন সারাদিন আমাদের রাজকন্যাটার সাথে গল্প করে আর অনেক সময় বলে, তোর বাপি এমন, তোর বাপি এমন, তোর বাপি ওটা করে এটা করে। পাগলি কাণ্ড দেখে আমি সময় সময় হাসি। আমাদের সবারই আদরে আদরে বড় হতে লাগলো আমাদের রাজকন্যাটা। ও হ্যাঁ, আমাদের রাজকন্যাটার নাম রাখা হয়েছে আয়েশা বিনতে তাবাচ্ছুম। সবাই আদর করে তাবু বলেই ডাকে। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। আমি অফিস থেকে এসে রুমে আসি। রুমে গিয়ে দেখি রিয়াকে বললাম, শোনা, আমার রাজকন্যাটা কি স্কুল থেকে আসে নাই? এসেছে তো অনেক আগেই। আম্মুর কাছে গিয়ে বলছিল আমার বাপি কোথায়, এই বলে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ইস, আমার রাজকন্যাটা কান্না করেছে। আমি এবার আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু বসে আছে, আমার রাজকন্যাটা ঘুমাচ্ছে। আমি গিয়ে আমার তাবুকে একটা চুমু দিলাম। এরপর আম্মুকে বললাম যে, আম্মু, আমি তাবুকে রুমে নিয়ে যাচ্ছি। আমি আমার তাবুকে রুমে এনে বিছানায় শুইয়ে দিলাম। দেখো দেখো, আমার মেয়েটা পুরোই তোমার মতো করে ঘুমাচ্ছে। হুম, আমার মতো করে তো ঘুমাচ্ছে, কিন্তু যা রাগী হয়েছে দেখেছো? ঠিক তোমার মতো রাগী, পুরাই ডেভিল। আমি রিয়াকে একটানে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম। কি যেন বলছিলে বাবু? আবার বলো। আমি কি ডেভিল? আমার মেয়েকে বলছো ডেভিল, তাই না? তাহলে একটু হয়ে যাক। এরপর আমি রিয়াকে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। ওর কপালে একটা কিচ করলাম। রিয়া তো লজ্জায় শেষ। আরিয়ান, একটা জিনিস দেবে আমায়? বলো, কি চাই তোমার? বলছি কি, আমাদের তাপুর তো খেলার কোনো সাথী নেই, তাই ওর জন্য একটা ভাই আনলে কেমন হয়? এরপর আমরা গভীর ভালোবাসায় ডুব দিলাম। আমরা খুব সুখেই আছি। আমরা যাতে এইভাবেই সারা জীবন সুখে থাকতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।